আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট এবং এ ইউনিট, এই দুইটা ইউনিটেও মানবিকের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে পারে। অর্থাৎ এর আগে তোমরা শুনেছিলে যে ডি ইউনিট নামে একটা ইউনিট ছিল, যেখানে কিনা সবাই বিভাগ পরিবর্তন করতে পারতো। মানবিকের শিক্ষার্থী বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষাতে যাইতে পারতো, বিজ্ঞানের শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিকে আসতে পারতো, এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী সে হচ্ছে মানবিক এবং বিজ্ঞানে যেতে পারতো। তো এই সুযোগটা পরবর্তীতে একটু মডারেট করে সব সব ইউনিটে পরীক্ষা দিতে হয় এবং সেখান থেকে বিভাগ পরিবর্তন করার সুযোগ রেখেছে। অর্থাৎ তোমরা দেখেছো, তোমরা যখন বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমার বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার বন্ধুরা কিভাবে পরীক্ষা দিয়েছিল, বিতেই পরীক্ষা দিয়েছিল, বাট তারা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট পাবে। অর্থাৎ বিজ্ঞানের সাবজেক্ট এখানে তারা পাবে না। তো তোমরাও এখন যখন সি ইউনিটে পরীক্ষা দিতে আসবে, তখন যেটা হবে যে তোমরা আহ, এখানে এ এবং সিতে পরীক্ষা দিবে, তবে তোমরা আর্টস এর আর কোনো সাবজেক্ট পাবে না। এইখানে তোমরা সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট জন্য এলিজিবল হবে। আচ্ছা, তো তোমরা ভাবতে পারো যে আমরা কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো থেকে উত্তর করব। তো তোমাদের জন্য আহ, খুবই বিষয়টা সহজ, কঠিন কিছু না। তোমাদের এগুলো কিছু উত্তর করতে হবে না। তোমাদের আইসিটি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এইগুলো আনসার করলেই হবে। তো হচ্ছে আমরা শুরু করব আমাদের ক্লাস। তো দেখি হচ্ছে আমাদের নিয়মিত শিক্ষার্থীরা কারা যুক্ত হয়েছে আমাদের সাথে। আহ আচ্ছা, তো তোমাদের বি ইউনিটের পরীক্ষাটা যতটা বেশি তোমাদের আশা জাগায় বা যতটা বেশি তোমাদেরকে প্যানিকটা করে ফেলে একই সাথে, সেটা হয়তো বা এ এবং সি তে করবে না। অনেকে হয়তো বা এ এবং সি এর সাবজেক্ট গুলো পড়তেও খুব বেশি আগ্রহী থাকো না। বাট আমি মনে করি যদি ফর্ম উঠিয়ে থাকো, অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত এবং এখানে একটা ভালো পজিশন করলে তোমার পরবর্তীতে প্ল্যান অন্যরকম হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই এই এই ইউনিটটাতে পরীক্ষা দেওয়া উচিত। ওকে। তো আমরা শুরু করব আমাদের ক্লাস। তো সবার প্রথমে আমরা যেটা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বা সি ইউনিট, এখানে মানবিক থেকে পরীক্ষা দিতে কোশ্চেন প্যাটার্নটা তোমার কেমন হবে, এটা সর্বপ্রথম আমরা দেখব। তো দেখো, যথারীতি বাংলা ইংলিশ তোমার হচ্ছে আনসার করতে হবে, এটা কোনো অবস্থাতে স্কিপ করা যাবে না। অর্থাৎ তুমি বাংলা এমসিকিউ এটা অবশ্যই উত্তর করবা। বাংলা এমসিকিউ থাকবে হচ্ছে 12টা। কম্পারেটিভলি ইজি কোশ্চেন হবে। তুমি হচ্ছে বা বি ইউনিটে যত কঠিন বাংলা প্রশ্ন পেয়েছো, সি ইউনিটে এসে এত কঠিন হবে না। আচ্ছা, তারপর যেটা হবে হচ্ছে ইংরেজিতে তোমার এমসিকিউ থাকবে 12টা। ইংরেজিতে 12টা এমসিকিউ থাকবে। ওকে। তো এবার এই দুইটা তো তোমার মাস্ট, তার সাথে আরো একটা মাস্ট এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে আইসিটি। ওকে। তাহলে এইখানে কয়টা এমসিকিউ থাকবে? এইখানেও থাকবে 12টা। অর্থাৎ এমসিকিউ পার্টে এই 36টা এমসিকিউ, এইখানে দেখো হচ্ছে 36টা এমসিকিউ আছে, এইটা তোমাকে আনসার করতেই হবে। মানে তুমি চাইলেও এটা স্কিপ করতে পারবে না। এই 36টা এমসিকিউ আনসার করতে হবে। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ থাকে কয়টা? 60টা, 60। তো 60 থেকে 36 এখানে চলে যাচ্ছে, তাহলে 24টা এমসিকিউ তোমাকে আলাদা আনসার করতে হবে। সেই 24টা এমসিকিউ কোনগুলো? দেখো, এর জন্য তোমার হাতে অপশন থাকবে। এর জন্য অপশনগুলো কি কি? এর জন্য অপশন থাকবে তোমার আহ অর্থনীতি, অর্থাৎ ইকোনমিক্স। এর জন্য থাকবে হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, এবং থাকবে হচ্ছে গণিত। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই গণিতটা তোমার ক্লাস 8, 9, 10 এর গণিত না। এই গণিতটা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে হায়ার ম্যাথমেটিক্স সেটা। এখানে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স সবকিছুই ইন্টারমিডিয়েটটা কাউন্ট করা হবে, নট এসএসসি। এখানে যে আইসিটি সেটাও ইন্টারমিডিয়েটটা কাউন্ট করা হবে শুধুমাত্র, এসএসসি পর্যায়ে কোনো কিছু না। আচ্ছা, তো তোমরা যারা মানবিকের শিক্ষার্থী, তোমরা ধরে রাখো যে তোমরা তো ম্যাথ আনসার করতে পারবা না। ইটস ইম্পসিবল। এখান থেকে তোমার 24টা এমসিকিউ থাকবে। 24টা, এটারও 24টা, এটারও 24টা, এটারও 24টা। তুমি জাস্ট যে কোনো একটা আনসার করবে ভিতর থেকে। তো ম্যাথ তো তোমার দিয়ে হবে না, কারণ ইন্টারমিডিয়েটের ম্যাথ সাধারণত আর্টসের শিক্ষার্থীদের খুবই কম থাকে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার্স। মানে ধরো যে 10,000 স্টুডেন্টে বা 1 লাখ স্টুডেন্টে একজনের, এর বেশি কেউই, এটা আরো কম হয়তো বা সংখ্যাটা। খুবই কম, কম সংখ্যক শিক্ষার্থী যে আর্টস পড়েও ম্যাথমেটিক্স হচ্ছে তোমার নেয় ফোর্থ সাবজেক্ট হিসেবে বা কোনোভাবে, খুবই কম। তার মানে আমি ধরে নিলাম তুমি গণিত আনসার করবা না। তো এখন তোমার হাতে অপশন থাকছে অর্থনীতি এবং পরিসংখ্যান। তো যারা এই দুইটার একটাও পড়নি, আশা করি তারা সি ইউনিটের জন্য আবেদনই করনি, এবং যারা অ্যাটলিস্ট একটা পড়েছো তারাই আবেদন করেছো। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অর্থনীতিটা পরিসংখ্যানের চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়ে।
পরিসংখ্যান খুবই কম সংখ্যক শিক্ষার্থী পড়ে। এবং তুমি যদি দুইটাই পড়ে থাকো, পরিসংখ্যান এবং অর্থনীতি দুইটাই তুমি যদি পড়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে কোনো একটা আনসার করতে পারো যেটার উপর তোমার প্রিপারেশন ভালো। আচ্ছা, তাহলে এইখানে তোমার 36টা প্লাস 24টা সর্বসাকুল্যে 60টা এমসিকিউ এখানে তোমার কাভার হয়ে যাচ্ছে, 60টা এমসিকিউ। এখন তোমাকে আনসার করতে হবে রিটেন। রিটেনের জন্য কত মার্ক? 40 মার্ক। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, আর এখান থেকে যে কোনো একটা, আমি ধরলাম অর্থনীতি, তাহলে চারটা। এই চারটা থেকে 10 10 10 10। রিটেনের জন্য তোমাকে এই প্রত্যেকটা থেকে 10 করে আনসার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটার 10 করে থাকবে রিটেন। এখানে পরিসংখ্যান, গণিত এগুলোরও 10 করে রিটেন থাকবে। বাট তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা আনসার করতে হবে এখান থেকে। তাহলে রিটেনে তোমার কত মার্ক থাকতেছে এখানে? রিটেনে তুমি জাস্ট হিসাব করো, এইখানে রিটেনে থাকতেছে 40 এবং এইখানে এমসিকিউ তে 60। এই টোটাল 100 মার্কের তোমাকে আনসার করতে হবে। এমসিকিউ তে ছিল 60 আর এই 40, টোটাল হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে এমসিকিউ এর। তাহলে এখন আশা করি তুমি বুঝতে পেরেছো যে সি ইউনিটে তোমাকে কি ফেস করতে হবে। দেখো, বাংলা এবং ইংলিশ এই দুইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই দুইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, কারণ বি ইউনিটের যা বাংলা ইংলিশ করছে তার চেয়ে কম্পারেটিভলি অনেক অনেক ইজি হবে। বাংলা ইংলিশ বি ইউনিটের চেয়ে ইজি হবে, তার মানে তোমার এটা নিয়ে টেনশন থাকলো না। তোমাকে এখন যেটা পড়তে হবে, আইসিটিটা একটু দেখতে হবে এবং এই তিনটা থেকে যে কোনো একটা প্রিপারেশন নিতে হবে। আমি ধরলাম গণিত নাই তোমার, আমি ধরলাম গণিত বাদ, কারণ এটা আমি ড্যাম শিওর 99.99% স্টুডেন্টের গণিত হচ্ছে এইচএসসি তে ছিল না, মানবিকের শিক্ষার্থীদের জন্য। তাহলে অর্থনীতি এবং পরিসংখ্যান এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রিপারেশন নিতে হবে, আর এখানে আইসিটি প্রিপারেশন নিতে হবে। এতটুকু প্রিপারেশন নিলে শেষ। তোমার হাতে সময় হচ্ছে 8 তারিখে পরীক্ষা, অর্থাৎ আজকে 4 তারিখ, এখনো 4 দিন। 4 দিন ইজ মোর দ্যান এনাফ। তুমি দেখো যে আইসিটির প্রিপারেশন নিতে একদিন সময় লাগবে জাস্ট। তোমার তো এখানে 100 মার্কের আইসিটি পরীক্ষা দিতে হবে না, জাস্ট 12টা এমসিকিউ, 10 মার্কের রিটেন। এতটুকু প্রস্তুতির জন্য একদিন এনাফ। এবার তুমি এখান থেকে যে কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন নিবা, আইদার অর্থনীতি অথবা পরিসংখ্যান। এটার জন্য সর্বোচ্চ একদিন সময় লাগবে। তাহলে তোমার আইসিটি একদিন প্রিপারেশন নাও, অর্থনীতি বা পরিসংখ্যানের মধ্যে যে কোনো একদিন, যে কোনো একটা সাবজেক্ট একদিনে শেষ করে ফেলো, তাহলে দুইটা শেষ। এবং বাংলা ইংলিশ তুমি একদিনে রিভিশন করো। 3 দিন, অর্থাৎ নেক্সট 3 দিনের মধ্যে তুমি সি ইউনিটের জন্য যথেষ্ট সুন্দর প্রিপারেশন নিতে পারবা। এখন কথা হচ্ছে যে এটা তো কমার্সের, আমি এটা পড়বো কেন বা কি করব, এটা পড়ে আমার দরকার কি? মজার ব্যাপার হচ্ছে যে এইখানে তোমার কোন কোন সাবজেক্ট গুলো দিবে। এইখানে সাবজেক্ট দিবে হচ্ছে কমার্সের যে সাবজেক্টগুলো আছে, ধরো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইসব সাবজেক্টগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে সাধারণত সি ইউনিটে কমার্সের স্টুডেন্টরা পড়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুইটা একটা তিনটা করে হচ্ছে আর্টসের জন্য সিট আছে, এবং তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো। মানে এখন কথা হচ্ছে যে ধরো আমি ধরলাম যে 5টা সিট আছে একটা ডিপার্টমেন্টে। এখন এই যে প্রথম 5 জন এটা পেয়ে যাবে বিষয়টা এমন না। অনেকেই সি ইউনিটে প্রথমে পজিশন করে ভর্তি হবে না। কেন হবে না? কারণ সে হচ্ছে বি তে ভালো সাবজেক্ট, তার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছে। তার মানে কি এখানে ওয়েটিং টানার সম্ভাবনা থাকে অনেক বেশি। অর্থাৎ এখানে সিট সংখ্যা খুবই কম, এ এবং সি মিলায় 50টারও কম সংখ্যক সিট, বাট এখানে ওয়েটিংটা একটু দূর পর্যন্ত টানে। অর্থাৎ প্রায় হচ্ছে এ এবং সি মিলায়ে প্রায় 100 মতো চলে যায় দুইটা মিলায়ে। অর্থাৎ তুমি যদি হচ্ছে এখানে 50 বা ওইখানে 50-এর মধ্যে থাকতে পারো, যে কোনো একটা সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো। তো যারা বি ইউনিটে প্রত্যাশিত সাবজেক্ট পাবে না, তারা অবশ্যই এটাকে ব্যাকআপ চান্স হিসেবে নিতে পারো। আবার যারা বি ইউনিটে প্রত্যাশিত সাবজেক্ট পেয়ে যাবে বলে আশা করছো, তারাও এখানে পরীক্ষা দিয়ে ভালো একটা মেরিট পজিশন সহজে অর্জন করতে পারো, কারণ এখানে ভালো মেরিট পজিশন করা কঠিন কিচ্ছু না। অর্থাৎ এখানে যে বাংলা এবং ইংলিশে 12 12 24টা কোশ্চেন হবে, তুমি যদি বি ইউনিটে টপ করার মতো স্টুডেন্ট হও বা ভালো সাবজেক্ট পাওয়ার মতো স্টুডেন্ট হও, এই 24টা তুমি আনসার করতে পারবা। অনেক ইজি হবে কোশ্চেন, অনেক ইজি হবে। তার মানে কি তোমার আইসিটি আর অর্থনীতি এগুলো ইন্টারমিডিয়েটে পড়া আছে বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য পড়েছো, দেখবা একদম মনে হবে যে এইচএসসি পরীক্ষার মতো বা তার চেয়েও সহজ কোশ্চেন তুমি ফেস করতেছো। তার মানে কি, যারা বি ইউনিটে ভালো সাবজেক্ট পাবে বলে ভরসা করছো না, তাদের জন্য তো সুযোগ ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট পাওয়ার। আর যারা প্রত্যাশা করছো যে না আমার বি ইউনিটে ভালো সাবজেক্ট চলে আসবে, তাদের জন্য সুযোগ একটা ভালো মেরিট পজিশন করে, মানে হচ্ছে নিজে নিজে স্যাটিসফাইড হওয়া যে আমি একটা ভালো পজিশন করছি ঢাকা ইউনিভার্সিটি, সেটা যে ইউনিটেই হোক। আচ্ছা, আহ, আমরা তাহলে শুরু করব।
আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ দেখবো, এমসিকিউ কেমন কোশ্চেন হয় এবং আমাদের কতটুকু পড়তে হবে সেসব বিষয়গুলো দেখব। আচ্ছা, তো এখানে বলছো যে আহ সব মিলায়ে 24-এ পাস নাকি হচ্ছে আলাদা আলাদা করে পাস করতে হবে, কোনটা? আচ্ছা, এখানে আলাদা করে প্রত্যেকটাতে পাস করতে হবে না, মজার ব্যাপার হচ্ছে এটা। বাট বাংলা ইংলিশের রিকোয়ারমেন্ট থাকতে পারে, এটা তোমাদেরকে হচ্ছে আমি সার্কুলার থেকে জানিয়ে দিব। এক্সাক্ট সার্কুলারটা আমি দেখিনি, যে কারণে আমি এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বাট আলাদা করে পাশের রিকোয়ারমেন্ট নেই। তোমার এমনিতে জিকে পার্টে আলাদা করে দিতে পারে, মানে হচ্ছে এই যে আইসিটি, ইকোনমিক্স, এগুলো সব মিলায় একটা মার্ক পাইতে হবে এমন বলা থাকতে পারে, বাট আমি এক্স্যাক্টলি শিওর না। তো সেটা আমি তোমাদেরকে দেখে জানাবো। তো আমরা প্রথম হচ্ছে এমসিকিউ দেখবো আইসিটির, যে গত বছর কোন ধরনের কোশ্চেন হয়েছে এবং আমাদেরকে কোত্থেকে পড়তে হবে সেসব বিষয়গুলো নিয়ে আমরা শুরু করব। তো প্রথম যে কোশ্চেনটা সেটা আমরা দেখি। দেখো যে প্রথম কোশ্চেনে ছিল, তোমরা সহজেই বুঝতে পারবা, নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং এর জন্য ব্যবহৃত হয়? নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং এর জন্য ব্যবহৃত হয়? তো দেখো, এই এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে? আইসিটি যারা ভালো মতো পড়েছো ইন্টারমিডিয়েটে, তোমরা সহজেই জানো যে এটা আইসিটির সেকেন্ড চ্যাপ্টার থেকে আসা কোশ্চেন। ডেটা ফিল্টারিং এর জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? এখানে অপশন হচ্ছে হাব, রিপিটার, সুইচ, এনআইসি। আচ্ছা দেখো, এনআইসি হচ্ছে ল্যান কার্ড। এনআইসি হচ্ছে কি? ল্যান কার্ড। এটা হচ্ছে তোমার কম্পিউটারে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য এটা ইনসার্ট করা থাকে কম্পিউটারের সাথে। আচ্ছা, রিপিটার কি করে? রিপিটার যেটা করে, ডেটাকে পুনরুদ্ধার করে। অর্থাৎ ওই যে কেবলের ভিতর দিয়ে যখন ডেটা যায়, তখন যদি কোথাও গিয়ে ডেটা দুর্বল হয়ে যায়, সেখানে রিপিটার সেট করে ডেটাটাকে আবার তোমার হচ্ছে পুনরুদ্ধার করা হয়। তাহলে ফিল্টারিং এর সাথে এটার কোনো সম্পর্ক নাই রিপিটারের হচ্ছে। আচ্ছা, হাব এবং সুইচ। হাব কি করে? অনেকগুলো নেটওয়ার্ককে এক জায়গাতে কানেক্ট করে। হাব তো বোঝোই, হাব মানে কি? এটা কেন্দ্র। এইখানে অনেকগুলো নেটওয়ার্ক এক জায়গাতে কানেক্টেড হয়ে যায়। কিন্তু এই যে সুইচ, সুইচ কি করে? সুইচ ডেটা ফিল্টারিং এর কাজ করে এবং একই সাথে নেটওয়ার্কও কানেক্ট করে, বাট এটার অন্যতম কাজ হচ্ছে ডেটা ফিল্টারিং। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে সুইচ। তাহলে দেখো, এই কোশ্চেনটা যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল এবং ফার্স্ট টাইমার ডাইজেস্ট নিয়েছিল, ডাইজেস্টে এই এমসিকিউ, এখানে যে কোশ্চেনগুলো আমরা দেখবা এর অধিকাংশ এমসিকিউ আমাদের ডাইজেস্টে ছিল। এখন সবাই তো ডাইজেস্ট পড়োনি, এটা সত্য কথা, বা ডাইজেস্ট অনেকে হয়তো বা নেওনি। তো তাদের জন্য বলবো যে এইচএসসি টেক্সট বুকের বাইরে একটা কোশ্চেনও করবে না। বাট এই ঘটনা ঘটতে পারে, শর্ট সিলেবাসের বাইরে একটা বা দুইটা এমসিকিউ আসতে পারে। আসতে পারে, আসবেই এমনটা না, আসতে পারে। তো তোমরা হচ্ছে যারা ডাইজেস্ট পড়েছো বা ডাইজেস্ট তোমাদের কাছে আছে, তাদের জন্য বলবো যে ডাইজেস্টের এমসিকিউ গুলা পুরাটা পড়লেই তোমার প্রিপারেশন হয়ে যাবে। কারণ তোমার আইসিডি সম্পর্কিত ধারণা আছে, এইচএসসি তে পড়েছো। আর এখন ডাইজেস্ট দেখলেই হবে। আর যাদের কাছে ডাইজেস্ট নাই, তাদের জন্য পরামর্শ হচ্ছে কি, তারা আমাদের যে হচ্ছে এইচএসসি তে থাকা মূল বইটা বা যে কোনো বাজারের বইটা, সেটা তোমরা পড়ে ফেলবে। ওকে, এবার একটা সংখ্যা দেওয়া আছে, বাইনারি সংখ্যা। সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কোনটি হবে? অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো সংখ্যাটা দেওয়া হচ্ছে 100111011। আচ্ছা, তো তোমরা তো খুব সহজে এটা কনভার্ট করতে পারবা ডেসিমেলে। দেখো হচ্ছে, আমি এখানে ম্যাথটা করে দেখাই। 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। আচ্ছা, একটু এইদিকে নিচে নেমে যাচ্ছে, এর জন্য সরি। তো দেখো, আমরা পাওয়ার গুলো বসিয়ে দিই। 0 1 2 3 4 5 6 7। ওকে, তো এখন আমরা একটু শর্টে করি, যে যেইগুলো হচ্ছে মান জিরো চলে আসবে সেগুলো এমনিতে বাদ দিয়ে দিই। ধরো যে এটা জিরো হয়ে যাবে, এটা এমনিতে বাদ দেওয়া যায়। এটা জিরো হবে, এটাও বাদ দিয়ে দেওয়া যায়। এটা জিরো হবে, বাদ দিয়ে দেওয়া যায়। এখান থেকে আমরা কত পাবো? 128। কারণ 2 × 7 করলে 128, 128 সাথে 1 গুণ করলে এটাই হয়। এখানে আমরা কত পাবো? 2 এর পাওয়ার 4 করলে পাবো হচ্ছে 16। আচ্ছা, এখান থেকে পাবো হচ্ছে 8, এখান থেকে পাবো হচ্ছে 2, এখান থেকে পাবো হচ্ছে 1। একটু শর্টে করছি, মানে আমাদের তো জাস্ট এমসিকিউ আনসার করতে হবে। তো 128 এবং 16 হচ্ছে 144, 144 এবং 8 হচ্ছে 152, 152 আর 2 হচ্ছে 154, আর 1 হচ্ছে 155। তাহলে দেখো অপশন বি তে 155 ছিল। তো যেহেতু তোমরা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, কমার্সের ইউনিটে, তার মানে একটু ছোট ছোট ম্যাথ আসতে পারে, বাট কঠিন ম্যাথ আসবে না। এটা কিন্তু কঠিন কিচ্ছু না, খুবই ছোট ম্যাথ। আবার তোমাদের যে রিটেন আছে, রিটেনে এমন একটা ছোট ম্যাথ দিয়ে দিতে পারে।
এমন ছোট ম্যাথ দিলে তখন কি হবে, তোমার 1 মার্কের কোশ্চেন করবে বা 2 মার্কের কোশ্চেন করবে, বাট এগুলো আনসার করা যায়। জাবি বি ইউনিট আর ঢাবির এ ইউনিটের পরীক্ষা একই দিনে, কোনটা দেওয়া উচিত? সরি, জাবি না, জবি। ওকে, তো তোমাদের জন্য এই বিষয়টা তোমরা জানো কিনা আমি জানি না, যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদেরকে জবই হচ্ছে একটা নোটিশ দিছিল যে তোমরা যারা পরীক্ষা দিবে তাদের রোল নম্বর দেওয়ার জন্য তাদের শিফট আলাদা করে দিবে। মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো সারাদিন হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে পরীক্ষা, 11টা থেকে 12:30 পর্যন্ত, তাদেরকে বিকালে শিফটে পরীক্ষা নেবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এটা করতে পারো যে বিকালে শিফটে পরীক্ষা দিতে পারো। আচ্ছা, স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য সরি। আচ্ছা, তুমি এভাবে তোমার শিফটটা চেঞ্জ করে নিতে পারো। আর যদি মনে করো যে না আমি এটা করি নাই এবং 2টা শিফট একসাথে ক্লাস করছে, মানে একই টাইমে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এবং জগন্নাথের পরীক্ষা, সেই ক্ষেত্রে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও জগন্নাথকে প্রিফার করো। তার কারণ হচ্ছে তোমার এই ইউনিটে তো সায়েন্সের সাবজেক্ট এবং সেখানে তোমার অল্প কয়েকটা সিট, বাট জগন্নাথে তো অনেকগুলো সিট, প্রায় 1000-এর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই হচ্ছে জগন্নাথকে চুজ করবা। বাট এই সুযোগটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়েছিল, তোমরা এটা জানো কিনা আমি জানি না, যে যারা কিনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে এই ইউনিটে তাদেরকে হচ্ছে আলাদা শিফট করে দিবে। জগন্নাথ তো শিফটে পরীক্ষা হবে, তো যারা এখানে পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটিতে ওদের শিফটটা বিকালের দিকে দিবে, এভাবে করেছিল। তো তুমি যদি এটা হচ্ছে জেনে থাকো তাহলে আশা করি এইভাবে সলভ করে নিয়েছো, আর যদি না জেনে থাকো আর যদি ক্লাস করেই যাই সেই ক্ষেত্রে তুমি জগন্নাথকে চুজ করো। খুলনা আর একটা ঢাকা, 2 জায়গায় সেন্টার, ও আচ্ছা, 2টা সেন্টার 2 জায়গায়, তাহলে তো এটা ইম্পসিবল, তুমি জগন্নাথকে পিক করতে পারো। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখি, এইচটিএমএল এ বর্ডার অ্যাট্রিবিউট কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? এইচটিএমএল এ বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? যে এইচটিএমএল যখন আমরা ট্যাগগুলো লিখি তখন কি হচ্ছে, ট্যাগের যে ভ্যালুটা আমরা ইনসার্ট করি সেই অনুযায়ী হচ্ছে আমাদের আউটপুট আসে। তো এখন এই যে বর্ডার অ্যাট্রিবিউটে প্রথমে বর্ডার লিখতে হয়, সবগুলোতে বর্ডার লেখা আছে ঠিক আছে, বাট এই যে ভ্যালু পজিশনটা যেটা আছে, এই ভ্যালু পজিশনে কত লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? এখানে আছে 1, এখানে 0, এখানে অল্টার, এখানে আছে নাল, কোনটা লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? আচ্ছা, এটা হচ্ছে 0, 0 লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। তাহলে দেখো, প্রথম যে এমসিকিউটা দেখলাম এটা 2nd চ্যাপ্টার থেকে, এটা এসেছে 3rd চ্যাপ্টার থেকে, এটা এসেছে 4th চ্যাপ্টার থেকে। তাহলে দেখো আমাদের যে সিলেবাসটা ছিল বা আমাদের যে বইয়ের অধ্যায়গুলো ছিল সেখানে যে বোর্ড পরীক্ষা যে এমসিকিউ গুলো হতো ঠিক সেই ধরনের এমসিকিউ। বিষয়টা কি, এই ধরনের কোশ্চেন আসতো না বোর্ড পরীক্ষাতে? তোমরা যারা বোর্ড পরীক্ষা দিয়েছো এইচএসসি তে, তার মানে কি তোমাদের পড়ালেখাটা এইচএসসির মতো হলে হয়ে যাবে। তো এইচএসসি তে আইসিটি পরীক্ষার প্রস্তুতি নিতে বেশি সময় লাগতো না, একদিনে হয়ে যাইতো। তো ঠিক এভাবে তোমরা একদিনে আইসিটি প্রিপারেশন নিয়ে নিবে। ওকে, ডেটাবেজে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়? দেখো, নতুন রেকর্ড সংযোজনে, তাহলে সংযোজনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হতো? সিলেক্ট, আপডেট, ক্রিয়েট নাকি ইনসার্ট? খুব ইজি, এই ধরনের কোশ্চেন হচ্ছে আমি মনে করি তোমাদের খুব সহজে পেরে যাওয়া উচিত। এটা হচ্ছে তোমরা যারা জুমে যুক্ত আছো আমি আহ তাদেরকে বলবো যে তোমরা একটু উত্তর করো এগুলা, দেখি যে এগুলা উত্তর করতে পারো কিনা। কোনটা? ডেটাবেজে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়? আচ্ছা, এ বলতেছো সিলেক্ট, আপডেট, ক্রিয়েট, ইনসার্ট, এ বলতেছো সিলেক্ট, বলতেছো না, এখানে বলতেছে সংযোজনে। সংযোজনে কিভাবে হচ্ছে আপডেট বা সিলেক্ট হয়? সংযোজনে হচ্ছে ইনসার্ট। এটা এটা হচ্ছে ইনসার্ট শব্দের অর্থ কি? ইনসার্ট শব্দের বাংলা প্রতিশব্দই হচ্ছে সংযোজন। তো এই ধরনের কোশ্চেন ভুল করলে তো হবে না, এটা খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখি। আচ্ছা, এটা আসলো তাহলে কোন চ্যাপ্টার থেকে? 5th চ্যাপ্টার থেকে। তাহলে দেখো, জাস্ট ক্রোনোলজি দেখো, 2nd, 3rd, 4th, 5th, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই তারা কভার করতেছে। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? 8, 16, 32 নাকি 64? এখানে দেখো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। আচ্ছা, বলতেছো কোশ্চেন ব্যাংকে উত্তর সিলেক্ট দেওয়া, কোশ্চেন ব্যাংকে এটা ভুল দেওয়া হয়েছে, তাহলে ওটা ভুল দেওয়া হয়েছে। 5th তো স্কিপ করছিলাম এইচএসসি তে। আচ্ছা, 5th স্কিপ করছিলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে জাস্ট এমসিকিউ গুলো এখন দেখো। আচ্ছা, কেউ 16 বলতেছে, কেউ 32 বলতেছে, সঠিক উত্তর হচ্ছে 32। ইন্টিজারের ডেটা টাইপ হচ্ছে 32। হ্যাঁ, আর যদি বলে যে ভগ্নাংশের ডেটা টাইপ কত, ভগ্নাংশের হচ্ছে 64, এবং বিটের, প্রত্যেক বিটের ডেটা টাইপ হচ্ছে 4। প্রত্যেক বিটের ডেটা টাইপ 4, ভগ্নাংশের জন্য 64 এবং ইন্টিজারের জন্য হচ্ছে 32। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য 32, আর ভগ্নাংশ সেটা হচ্ছে 64। ওকে, 6 নম্বর, নিচের কোনটি একমুখী
ডেটা প্রবাহ নিচের কোনটি একমুখী ডেটা প্রবাহ? সিনক্রোনাস, হাফ ডুপ্লেক্স, আইসোক্রোনাস নাকি সিমপ্লেক্স? আচ্ছা, তো এইগুলো দেখো যে এখন আরেকটা সুযোগ আছে তোমাদের, যে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, তো আমাদের যে আমাদের যে পিডিএফ গুলো আইসিটি ক্লাসের, এই পিডিএফ গুলো তোমাদের কাছে আছে। তো তোমরা যদি মনে করো যে বই খুলবো না, জাস্ট এই পিডিএফ গুলো পড়বো এবং ডাইজেস্ট দেখবো, তাহলে আমি মনে করি যে একটা কোশ্চেনও ভুল হওয়ার কথা না। কারণ এই সব কিছুই তুমি আমাদের ডাইজেস্ট এবং পিডিএফ এ পেয়ে যাবে, প্রত্যেকটা বিষয় আছে। তো এটা তো আরো দ্রুত পড়ে ফেলা যায় বই পড়ার চেয়ে। এটা আমাদের হচ্ছে পিডিএফ গুলা অল্প সময়ের ভিতরে পড়ে শেষ করা যায়, ডাইজেস্ট অল্প সময় পড়ে শেষ করা যায়। তো এখানে তোমরা এই সুযোগটা নিতে পারো। এবং যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ছিল না, বা হচ্ছে আমাদের ডাইজেস্ট তোমাদের কাছে ছিল না, তারা এখানে হচ্ছে এগুলো তো পাবে না, এই ম্যাটেরিয়ালস গুলো। তোমরা অবশ্যই টেক্সট বুকটা এভাবে পড়বে। আচ্ছা, একমুখী ডেটা প্রবাহ হচ্ছে সিমপ্লেক্স। বিষয়টা কঠিন না তো, বিষয়টা অনেকটাই ইজি। এটা আসলে কোন চ্যাপ্টার থেকে? এটা আসলো সেকেন্ড চ্যাপ্টার থেকে, তাই না? তাহলে দেখো যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন হচ্ছে। 7 নম্বর কোশ্চেন, নিচের কোন নেটওয়ার্কটি ব্লুটুথের মাধ্যমে তৈরি করা সম্ভব? প্যান, ল্যান্ড, ম্যান নাকি ওয়ান? আচ্ছা, এটা হচ্ছে প্যান থেকে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্যান। কারণ ব্লুটুথ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের কাভারেজ এরিয়া কতটুকু? সাধারণত 10 মিটারের মধ্যে। ব্লুটুথের কাভারেজ এরিয়া হচ্ছে 10 মিটারের মধ্যে এটা সাধারণত কাজ করে, বাইরে গেলে আর ঠিকঠাক মতো কাজ করতে পারে না। এখন 10 মিটারে তো লোকাল এরিয়া নেটওয়ার্ক হয় না, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয় না, বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয় না। সাধারণত পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই ব্লুটুথ কাজ করে, এর বাইরে গেলে কাজ করে না। তাহলে এটাও সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন। আচ্ছা ভাই, আপনার আগের অর্থনীতি ক্লাসটা কি এনাফ অর্থনীতি রিটার্নের জন্য? অবশ্যই। আমাদের হচ্ছে, তুমি যদি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট হও, আমাদের জাস্ট ডাইজেস্ট এবং পিডিএফ গুলা, এগুলা পড়লেই এনাফ হবে। তুমি জাস্ট এইগুলা ফলো করো। আর যদি তোমাদের কাছে ম্যাটেরিয়ালস না থাকে, সেই ক্ষেত্রে তোমরা টেক্সট বই পড়ো। স্যার, ক্লাস শেষে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ক্লাস শেষে অবশ্যই কথা বলতে পারো। একাডেমিক ব্যাচের পিডিএফ না, তোমাদেরকে তো হচ্ছে অ্যাডমিশনের জন্য যে হচ্ছে পিডিএফ গুলো দেওয়া হয়েছে ওইগুলা। ওকে। 8 নম্বর, ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ডে নিচের কোনটি থাকে? ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ডের নিচের কোনটি থাকে? রেড হোয়াইট হেড, সরি, রিড রাইট হেড, মাইক্রোপ্রসেসর, লেজার অর ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ, কোনটা? আচ্ছা, উত্তর যারা করছো হচ্ছে মাইক্রোপ্রসেসর, তোমাদের তো ঠিক আছে। আচ্ছা, ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ড কোনগুলো? দেখো যে আমরা যেসব স্মার্ট কার্ড গুলো রিডেবল, রিডেবল মানে বোঝো, মানে যেগুলো হচ্ছে কোনো স্ক্যানার ডিভাইসে দিলে সেই স্ক্যানার ডিভাইস রিড করতে পারে, এগুলোকে বলা হয় ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ড। ইভেন আমাদের যে বর্তমান এনআইডি কার্ডটা, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ড। এবং এই প্রত্যেকটাতে একটা করে মাইক্রোপ্রসেসর চিপ দেওয়া থাকে, মাইক্রোপ্রসেসর চিপ দেওয়া থাকে। দেখবা আমাদের এনআইডি কার্ডেও একটা চিপ দেওয়া আছে, ওইটা হচ্ছে এক ধরনের মাইক্রোপ্রসেসর। আচ্ছা, তো এটা দেখো, মোটামুটি যারা আইসিটি অ্যাটলিস্ট সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছো, এগুলো ভুল হওয়ার কথা না। ওকে। ফ্ল্যাশ মেমোরি ড্রাইভটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ হচ্ছে মাইক্রোপ্রসেসর কি, মাইক্রোপ্রসেসর ওয়ান টাইপ অফ হচ্ছে তোমার মেমোরি। তো ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ হচ্ছে আরেকটা ধরনের মেমোরি, ঠিক আছে? মেমোরি ড্রাইভ নাম থেকে তোমরা আশা করি বুঝতে পারতেছো, এটা অন্য ধরনের মেমোরি, বাট এটা হচ্ছে ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ডে থাকে না। ইন্টেলিজেন্ট স্মার্ট কার্ডে থাকে মাইক্রোপ্রসেসর টাইপের যে মেমোরিগুলো আছে, এইগুলা এটা চিপ আকারে দেওয়া থাকে। ওকে। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মডিফায়ার কি নয়? এখানে এই কি হচ্ছে এই কি, ঠিক আছে? এটা তোমাদের ইউনিভার্সিটি এভাবে লিখেছিল, মূলত বানানটা ভুল দেওয়া। এই কিটা বানানটা হবে এমন, দিয়ে একটু ইনভার্টেড কমা দিলে বুঝতে সুবিধা হয়। বা ঢাকা ইউনিভার্সিটি যে গত বছর কোশ্চেন করেছিল, ওরা এভাবেই লিখে দিয়েছিল। যেহেতু আমরা প্রিভিয়াস কোশ্চেনটাই দেখতেছি, যে কারণে হচ্ছে ওদের মতো করে লিখেছি। নিচের কোনটি মডিফায়ার কি নয়? শিফট, কন্ট্রোল, অল্টার, ব্যাকস্পেস, কোনটা? আচ্ছা, মডিফায়ার কি কোনগুলো? যেগুলো অন্যকে মডিফাই করে, নিজে কোনো কাজ করে না, অন্যকে মডিফাই করে। আচ্ছা, তো এই যে শিফট, কন্ট্রোল, অল্টার, এগুলো দেখো, এগুলো নিজে কোনো কাজ কিন্তু করে না, এগুলো অন্যকে, অন্য কোনো কমান্ডকে মডিফাই করে। তার মানে এগুলো মডিফায়ার কি, এগুলো অবশ্যই মডিফায়ার কি। বাট ব্যাকস্পেস কিন্তু কাউকে মডিফাই করে না, ব্যাকস্পেস নিজেই কাজ করে। তুমি ব্যাকস্পেস চাপলে ব্যাক বা পিছনের দিকে মানে কাট হতে হতে যাবে, ডিলিট হতে হতে যাবে, এভাবে যাবে। অর্থাৎ এ কাউকে মডিফাই করে না, নিজের মতো কাজ করে। আর এগুলা নিজে কাজ করে না, অন্য কোনো কমান্ডকে মডিফাই করে। বিষয়টা হচ্ছে এমন। ইকোনমিক্স পিডিএফ অ্যাডমিশন ব্যাচে নাই, ওইটা একাডেমিক ব্যাচে যেগুলো আছে ওইগুলো পড়লে হবে। কেন? অবশ্যই অবশ্যই হচ্ছে তোমার ইকোনমিক্স এর তো ক্লাস প্রোভাইড করা হয়েছে, কেন নাই? থাকার তো কথা।
থাকার কথা, একটু খেয়াল করে দেখো। আর যদি মনে করো যে নাই, তুমি কোনো কারণে পাওনি, এই যে আছে, যারা বলছো আছে তারা তো পেয়েছে, যদি মনে করো যে নাই, তাহলে একাডেমিক ব্যাচের গুলো পড়তে পারো। বাট যদি অ্যাডমিশনের ব্যাচে পাও, অ্যাডমিশনে পড়তে পারো। ওকে, নিচের কোনটির এক্সেস টাইম সর্বনিম্ন? ক্যাশ মেমোরি, র্যাম, রম নাকি রেজিস্টার? অ্যাক্সেস টাইম সর্বনিম্ন হচ্ছে রেজিস্টারের। আমি একটু দ্রুত যাই, একটু দ্রুত যাই, ক্লাস কিন্তু খুব বেশি লং না, কারণ এ ইউনিট এবং সি ইউনিট ইজি বিষয়, কঠিন কিচ্ছু না, তুমি জাস্ট ইজিলি নিতে হবে। এখানে দেখো সুবিধা আছে অনেক। সুবিধা হচ্ছে যে বি ইউনিটের যত প্রেশার থাকে মাথায়, এ এবং সিতে জীবনে এত প্রেশার নিয়ে কেউ পরীক্ষা দেয় না। ঠিক আছে, মানে চাপ মুক্ত থাকা যায়। আবার কোশ্চেন হয় ইজি, মানে তুমি বি ইউনিটে যতটা কনফিউজিং কোশ্চেন দেখো, এখানে যতগুলো এমসিকিউ দেখলা, কোনটা কনফিউজিং মনে হয়েছে? একদম বোর্ড পরীক্ষার মতো কোশ্চেন, মানে এইচএসসি তে যে বোর্ড কোশ্চেন হয়, সেম সেম এমন কোশ্চেন, মানে কনফিউজিং না কিছু না, তুমি পড়েই হচ্ছে উত্তর করে ফেলতে পারবা এমন কোশ্চেন। তো তাহলে দেখো তোমার চাপ কম, আবার কোশ্চেন ইজি, তার মানে কি এখানে ভালো করার পসিবিলিটি অনেকটাই বেশি। তো এর জন্য আহ অনেক কিছু শিখাইতে হবে ক্লাসে তা না, তোমরা সবকিছুই জানো। আমাদের হচ্ছে অ্যাডমিশন ব্যাচে যে হচ্ছে মেটেরিয়ালস আমাদের প্রোভাইড করা হয়েছে, প্লাস ক্লাসগুলো নেওয়া হয়েছে, তো তোমরা ওইখান থেকে কভার করতে পেরেছো। এবং কেউ যদি মনে করো যে না আমার এর উপরে ক্লাস হলে ভালো হতো, তাহলে তোমরা আমাদের যারা পেইড ব্যাচে আছো, যারা হচ্ছে ফার্স্ট টাইম ব্যাচে বা হচ্ছে পরবর্তী যারা ভর্তি হয়েছে রিকভার ব্যাচে, তোমাদের তো ক্লাসগুলোতে অ্যাক্সেস আছে, তোমরা চাইলেই আমাদের হচ্ছে এই ক্লাসগুলো, ইকোনমিক্সের ক্লাস বা আইসিটির ক্লাসগুলো দেখে নিতে পারো। বেশি কিন্তু ক্লাস না, দুইটা তিনটা ক্লাস। আইসিটিতে মনে হয় তিনটা ক্লাস, আর ইকোনমিক্সে মনে হয় একটা ক্লাস খুব সম্ভবত। তো এই যে তিনটা চারটা ক্লাস নেক্সট 2-3 দিনের মধ্যে দেখে ফেলা যায়। তো তোমরা যদি মনে করো যে আসলে একটু ডেসক্রিপটিভ ক্লাস দরকার, ওই ক্লাসগুলো করতে পারো। খুব বেশি লং ক্লাসও তো না, সর্বোচ্চ 3 ঘন্টার ক্লাস। প্লেব্যাক স্পিড তুমি যদি 1.5 করে দাও, তাহলে 3 ঘন্টা ক্লাস 2 ঘন্টা হয়ে যায়। তার মানে চারটা ক্লাস মানে 8 ঘন্টা, 8 ঘন্টা ক্লাস মোটামুটি 2 দিনে করে ফেলা যায়, 4 ঘন্টা 4 ঘন্টা করে। তো এইভাবে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিবে। আমাদের হচ্ছে দেখো, একদিনে একটা ইউনিটে সবকিছু পড়িয়ে ফেলা যায় না, এবং পড়িয়ে ফেলাটাও উচিত না। এতে তোমরা নিজেরাও ডিপ্রেসড হয়ে যাবা যে এত কিছু কিভাবে কভার করবো। বাট বিষয়টা প্লেন অ্যান্ড সিম্পলি চিন্তা করো যে আসলে বিষয়টা কঠিন কিনা, তাহলে পারবা। আচ্ছা স্যার, সায়েন্স থেকে সি ইউনিটে এক্সাম দিব, কতর মধ্যে থাকলে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং পেতে পারি? আচ্ছা, তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমাকে ম্যাথ আনসার করতে হবে। ইকোনমিক্স হচ্ছে তুমি তো আনসার করতে পারবা না। তো হচ্ছে আহ, তুমি হচ্ছে এক্সাক্ট সিট সংখ্যা কত এটা একটু দেখবা। আমার সিট সংখ্যা মনে নাই, এবং সায়েন্সের সিট বেশি, অনেকটাই বেশি। এক্সাক্ট সিট সংখ্যা দেখবা, এবং সিট সংখ্যা যদি 200-300 হয়, তাহলে তুমি ধরে রাখো যে 100-র মধ্যে থাকলে বা 50-এর মধ্যে থাকলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, কারণ এখানে অনেকটা মাইগ্রেশন টানে। আচ্ছা, সিট সংখ্যা 92, ও তাহলে তো হচ্ছে আরো ভিতরে থাকতে হবে। এটা যে 20 বা 30 এর মধ্যে থাকলে হবে, কারণ কিছুটা ওয়েটিং টানবে, বুঝছো? ভাই কেমন পজিশন থাকলে হসপিটালিটি ট্যুরিজম পাওয়া যাবে? হসপিটালিটি ট্যুরিজম হচ্ছে শেষের দিকে থাকলেও পাবা, মানে এখানে যা সিট সংখ্যা, ধরো আর্টস থেকে সিট হলো, আমি ধরে নিলাম, এক্সাক্ট মনে নাই আমার সিট সংখ্যাগুলো, কারণ এগুলো প্রত্যেক বছর চেঞ্জ হয় সিট সংখ্যাগুলো, এটা হচ্ছে সমস্যা। যে আমাদের সময় হচ্ছে ধরো যে ছিল হচ্ছে কয়টা, কমার্সের জন্য মনে হয় 14-15টার মতো ছিল, এখন তো 20টা 22টা, এর বেশি না এমনই। তো তুমি দেখা যাচ্ছে যে ওই 50-এর মধ্যে থাকলে পেয়ে যাবা, কারণ ওয়েটিং টানবে, অনেকটা ওয়েটিং টানবে। ইকোনমিক্স কমপ্লিটও করে ফেলছি, যারা ইকোনমিক্স পড়ে ফেলেছে ভালো তো। আর্টস এর মার্ক কেমন পেতে হবে? আর্টস এর মার্ক হচ্ছে তুমি এখানে অনেক মার্ক পাবা, এটা নিয়ে টেনশন নাই। 100-র মধ্যে দেখা যাচ্ছে তুমি হচ্ছে 70 পেয়ে যাবা। ঠিক আছে, যদি ভালো মতো পরীক্ষা দাও 70 পেয়ে যাবা, এটাই না। তুমি হচ্ছে 70 প্লাস করো, 70 প্লাস করো, তোমার যদি জিপিএ তে সমস্যা না থাকে, 70 প্লাস করো। 70 প্লাস করা কঠিন কিচ্ছু না। এখানে যে কোশ্চেন হবে, 70 প্লাস করলে তোমার 50-এর মধ্যে পজিশন হওয়ার সম্ভাবনা থাকবে। মানে তুমি যদি 75, তাহলে হচ্ছে তুমি নিশ্চিত সাবজেক্ট পাবা, আর 75 পাওয়া কঠিন কিছু না। ভাই ট্রান্সলেশন এর জন্য কিছু বলেন। আচ্ছা, ট্রান্সলেশন হচ্ছে বি ইউনিটে যেভাবে প্রিপারেশন নিয়েছো ঠিক সেভাবে ট্রান্সলেশনের সময় খেয়াল রাখবা, যেটা এটা তো হচ্ছে মানে তোমার পড়াবে বাংলা টিচার বা ইংলিশ টিচার। তো যেটা খেয়াল রাখবা যে টেন্সটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, বি ইউনিটে যে কোশ্চেনটা হয়েছিল, অনেকে কিন্তু পাস্ট টেন্সে বা পারফেক্ট টেন্সে আনসার করেছে। হ্যাঁ, এটা যারা করেছে তারা কিন্তু ভুল করেছে, এটা প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সটা খেয়াল রাখবা। তাছাড়া ট্রান্সলেশন পারা যায়, ঠিক আছে, টেন্সটা একটু খেয়াল রাখবা যে কোন টেন্সে কনটেক্সটটা দেওয়া। হ্যাঁ, যেমন অনেকে বলতেছে যে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এটা তো ছিল প্রেজেন্ট টেন্সে, বাট এসেছিল তো পাস্ট টেন্স। এভাবে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। টেন্সটা খেয়াল রাখবা, আর ওই বি ইউনিটে যেভাবে পড়েছো ঠিক ওইভাবেই, তাছাড়া কঠিন কিচ্ছু না। ওকে, এখানে ছিলাম নিচের কোনটির এক্সেস টাইম সর্বনিম্ন? এক্সেস টাইম সর্বনিম্ন হচ্ছে রেজিস্টারের। ঠিক আছে, আচ্ছা দেখো, এইটাও তোমার হচ্ছে
সেকেন্ড চ্যাপ্টার থেকে আসা কোশ্চেন। ওকে, কোন ওয়েবসাইটের, এখানে একটি স্পেলিং ভুল আছে, ওয়েবসাইটের, কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত এইচটিটিপিএস এর এস দিয়ে কি বোঝায়? সিকিউরিটি, স্পেশাল, সিস্টেম, রেজিস্টার, কোনটা কোনটা বোঝায়? এখানে এটা হচ্ছে খুব সহজে তোমরা বুঝতে পারবা, এটা জানা কোশ্চেন, তোমাদের পারা উচিত এটা। এটা দিয়ে সিকিউরিটি বোঝায়, ঠিক আছে, এটা দিয়ে বোঝায় সিকিউরিটি। বাট তোমাদের কনফিউশন হবে কখন জানো? যখন এখানে থাকবে সিকিউরিটি আর এখানে যদি থাকে সিকিউরড, সিকিউরড থাকে, এইবার একটু কনফিউশন হবে, তখন তোমরা সিকিউর আনসার করবা, তখন তোমরা আনসার করবা সিকিউরড। বাট যদি সিকিউরিটি সাথে এই সিকিউর না থাকে তখন তোমরা সিকিউরিটি আনসার করবা, কারণ হচ্ছে এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে, আমি এটা পুরোটা লিখে দিই, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা হচ্ছে ফুল ফর্ম। ঠিক আছে, সিকিউর, নট সিকিউরড। আচ্ছা, তো দেখো এখানে যে চারটা অপশন ছিল, এটা হচ্ছে এইচ টিটিপি আর এটা হচ্ছে এস এর জন্য। তো এই চারটার মধ্যে কোনটা যায়? সিকিউরিটি যায়, তার মানে সিকিউরিটি কারেক্ট আনসার। বাট এখানে যদি সিকিউর স্পেসিফিক ভাবে থাকে তাহলে ওটা উত্তর করবা, কারণ এটা হচ্ছে সিকিউরকে নির্দেশ করে মূলত। ঠিক আছে, এটা একটু ভেবেচিন্তে উত্তর করবা। ওকে, 12 নম্বর, ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? এনক্রিপশন, প্লেইন টেক্সট, সর্টিং, ইন্ডেক্সিং, কোনটা? একদম ইজি, এটা হচ্ছে তোমরা একটু সহজ করে দিই, তোমরা যখন হোয়াটসঅ্যাপে হচ্ছে কাউকে টেক্সট করো, হোয়াটসঅ্যাপের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই টেক্সট কেউ তো দেখতে পাবেই না, প্লাস হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পাবে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নিজেও কি টেক্সট করছে সেটা দেখতে পারে না, ফেসবুক কিন্তু পারে। ফেসবুকের যে আমরা মেসেঞ্জার ব্যবহার করি এইটা দেখতে পারে। যেমন তুমি ধরো যে হঠাৎ করে আমাকে টেক্সট করলা যে ভাইয়া আমাকে 100 টাকা দেন, মানে প্রথম টেক্সটই এইটা তোমার, আর আগে কোনো টেক্সট ছিল না। তো দেখবা যে হচ্ছে আমাকে যখন টেক্সট করা হলো, বা আমি তোমাকে এই টেক্সটটা করলাম যে ভাই আমাকে 100 টাকা দাও, তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে যে এটা স্প্যাম কিনা বা হচ্ছে কোনো ধরনের প্রতারণা কিনা। কারণ আমি কখনো তোমার সাথে কথা বলি নাই, হঠাৎ করে টাকা চাচ্ছি, এটা তো প্রতারণা হতে পারে। তো এই ধরনের নোটিফিকেশন ফেসবুক তোমাকে সাথে সাথে দিবে। তো ফেসবুক জানলো কেমনে যে টাকা চাচ্ছি তোমার কাছে? কারণ মেসেজগুলো ফেসবুক পড়তে পারে। কিন্তু এই যে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপের যে হচ্ছে মেসেজগুলো, এটা হোয়াটসঅ্যাপ নিজেও কখনো পড়তে পারে না। তার মানে কেন পড়তে পারে না? দেখবা যে হোয়াটসঅ্যাপের উপরে লেখা থাকে যে কলস অ্যান্ড মেসেজেস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে দুই প্রান্তেই গোপন, মানে এটা বাইরে কেউই আর দেখতে পাবে না, অর্থাৎ এনক্রিপশন থাকে সেখানে, এনক্রিপ্টেড অবস্থায় থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এনক্রিপশন। আচ্ছা, তো এইটা ছিল আমাদের, দেখো যে আইসিটির 12টা কোশ্চেন গতবারের। এখন তোমাদের কাছে কি মনে হয়, অবজারভেশন কি, যে এটা কঠিন কিছু? একদম এইচএসসি তে যে ধরনের কোশ্চেন হয় জাস্ট তেমন, আর কিচ্ছু না। তার মানে এইচএসসি তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো এবং ভালো পরীক্ষা দিয়ে থাকো, এটা না পড়েও ভালো করা যায়। আর তুমি যদি মনে করো যে আমাকে তো পড়তে হবে, তো যদি আমাদের পেইড বেসিস স্টুডেন্ট হও, ম্যাটেরিয়ালস তোমার কাছে থাকে, তাহলে তুমি হচ্ছে ডাইজেস্ট এবং স্লাইড এতটুকুই এনাফ, কিন্তু ভালো করে পড়বা। আর তোমার কাছে যদি এই ম্যাটেরিয়ালস না থাকে, তোমার কাছে যে আইসিটি বইটা আছে বইটা রিডিং পড়ো, আর শেষে যে বোর্ড কোশ্চেন আছে ওইগুলা পড়ো, শেষ। আইসিটির জন্য অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। তুমি বলবা যে রিটেনে কি করবো? রিটেন এগুলা পড়লেই কাভার হবে, রিটেন আছে, সেখান থেকে তোমাদেরকে দেখাবো। স্যার আমরা যারা বিইউএসসি ইউনিটে এক্সাম দিব তাদের জন্য কি এই ক্লাসটা ইম্পর্টেন্ট? এটা তো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্যই, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্যই এটা। এটা তোমরা কি খেয়াল করতেছো না? পরে জয়েন করছো হয়তো বা। তুমি যদি আর্টস থেকে সি ইউনিটে পরীক্ষা দাও, এটা তোমার জন্যই, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দাও, সেই ক্ষেত্রে তোমাকে ম্যাথ আনসার করতে হবে, একটু ডিফারেন্স আছে। বাট আইসিটিটা সবার জন্য, সি ইউনিটে কমার্স বাদে, সেটা আর্টস হোক বা সায়েন্স হোক, আইসিটি আনসার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তোমাদেরকে হচ্ছে প্রথমে বুঝিয়েছি বিষয়টা, এটা বাধ্যতামূলক। আর তুমি যদি সায়েন্স হও তুমি ম্যাথ আনসার করবা, তুমি যে আর্টস হও স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স আনসার করবা, বিষয়টা হচ্ছে এমন। তো আমাদের দেশে তো মানে মোটামুটি আর্টস এর ক্ষেত্রে তো ম্যাথ সচরাচর কেউ নেয় না, তার মানে তুমি তো ম্যাথ আনসার করবা না। স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স মোটামুটি স্ট্যাটিস চেয়ে বেশি স্টুডেন্ট পড়ে, তার মানে তুমি স্ট্যাট স্কিপ করে ইকোনমিক্স আনসার করবা, এটা স্বাভাবিক। আর যদি কেউ মনে করো যে না আমি হচ্ছে ইকোনমিক্স তো পড়িনি, স্ট্যাটিস্টিক্স পড়ছি, তার মানে তুমি স্ট্যাট আনসার করবা।
আচ্ছা, তবে তোমার যদি দুইটাই পড়া থাকে, ইকোনমিক্স প্লাস স্ট্যাটস, তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইকোনমিক্স আনসার করা ভালো, কারণ কোশ্চেন ইজি হয় তুলনামূলক। ওকে স্যার, আমি ইকোনমিক্স আনসার করতে চাই। হ্যাঁ, তুমি হচ্ছে ইকোনমিক্স আনসার করবা, আমরা হচ্ছে নেক্সট এবারই দেখবো ইকোনমিক্স এর কোশ্চেন। এখন দেখো ইকোনমিক্সে কিন্তু কোশ্চেন 12টা না, ইকোনমিক্সে 24টা। তার কারণ কি, বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটা কম্পালসারি, এই তিনটাতে 12 12 12 36। আর এই যে তিনটা যে অপশন অপশন থাকবে তোমার হাতে যে কোনো একটা আনসার করা, এখানে 24টা এমসিকিউ। এই 24টা এমসিকিউ আনসার করতে হবে, এবং এখানেও সহজ। যেমন দেখো প্রথম কোশ্চেনে কি বলছে, নিচের কোন পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক? যারা ইকোনমিক্স পড়েছো দেখো অপশনে দেওয়া স্বর্ণালংকার, লবণ, আইসক্রিম নাকি সুগন্ধি। অর্থাৎ চাহিদার কোনো স্থিতিস্থাপকতা নাই, দাম বাড়লেও নাই, দাম কমলেও নাই, মানে চাহিদার কোনো পরিবর্তন হয় না। দেখো বিলাসজাত পণ্যের পরিবর্তন হয়, তো স্বর্ণালংকার, সুগন্ধি, আইসক্রিম এগুলো একটু বিলাসজাত পণ্যই। ঠিক আছে, আইসক্রিম কিন্তু সবাই খায় না, বলবে এটা তো খাদ্য পণ্য। আইসক্রিম, দামি আইসক্রিম সবাই কিন্তু খায় না। ঠিক আছে, ধরো যে জাস্ট একটু মনে হচ্ছে যে একটা আইসক্রিম খাই 50 টাকা 100 টাকা, এটা কিন্তু সবাই খায় না সচরাচর। এটা একটু মানে বিলাসজাতের কাছাকাছি। সুগন্ধি সবাই ব্যবহার করে না, বিলাসজাত পণ্য। স্বর্ণালঙ্কার সবাই ব্যবহার করে না, বিলাসজাত। বাট লবণ নিত্য প্রয়োজনীয় এবং অতি প্রয়োজনীয়। তো নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় দ্রব্যের সাধারণত আহ স্থিতিস্থাপকতা থাকে না, অর্থাৎ সেটা অস্থিতিস্থাপক হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে লবণ। তাহলে দেখো কোশ্চেনটা একদম বোর্ড কোশ্চেনের মতো। তাহলে কি বিষয়গুলো এমনই হবে, সহজ হবে, তোমরা আনসার করতে পারবে। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? জমি ক্রয়, যন্ত্রাদি ক্রয়, জ্বালানি ব্যয়, দালান কোঠা ব্যয়। আচ্ছা, স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় কি? ধরো যে তোমার একটা ফার্ম আছে, মানে তুমি একটা ফার্ম পরিচালনা করো। তো সেই ফার্মের জন্য তোমার একটা বাড়ি ভাড়া নেওয়া আছে, সেই ফার্মের জন্য তোমার কিছু স্থায়ী কর্মচারী আছে, কিছু আহ মেশিনারিজ আছে। হ্যাঁ, এখন তুমি যখন হচ্ছে কোনো প্রোডাকশন করো, তখন কি তোমার হচ্ছে এই ব্যয়গুলো তো দিতেই হয়, সাথে বিদ্যুৎ বিল আসে, অস্থায়ী কর্মচারী আছে, এদের জন্য খরচ হয়। হ্যাঁ, আহ এগুলো তোমার খরচ হয়। আর যখন তুমি উৎপাদন করো না, তখনও তোমার কিছু খরচ হয়, সেটা হচ্ছে এই বিলটা ভাড়া তোমাকে দিতেই হয়। হ্যাঁ, স্থায়ী কর্মচারীর বেতন তোমাকে দিতেই হয়, ওই যে যন্ত্রপাতিগুলো কিনছো এই খরচটা তোমার হবেই। যন্ত্রপাতি তো কেনা হয়েই গেছে, তার মানে কি, উৎপাদন না করলেও যে খরচগুলো হয় সেটা স্থির ব্যয়। আর শুধুমাত্র উৎপাদন করলে যে ব্যয়টা হয় আর উৎপাদন না করলে সেটা কমে যায়, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মানে উৎপাদনের সাথে সম্পর্কিত সেটা। যেমন দেখো জমি ক্রয়, এটা তো স্থির, কারণ এটা তুমি উৎপাদন করলেও খরচটা হয়ে গেছে, না করলেও হয়ে গেছে। আচ্ছা, যন্ত্রাদি ক্রয়, ওই যে বললাম মেশিনারিজ কিছু আছে, এটা তো হচ্ছে তোমার কেনাই হয়ে গেছে, উৎপাদন না করলেও খরচটা হয়ে গেছে, এটা ফিক্সড। দালান কোটা ব্যয়, তুমি একটা বিল্ডিং তৈরি করছো উৎপাদন করার জন্য, তো এটা খরচ তো হয়ে গেছে, ফিক্সড। কিন্তু জ্বালানি ব্যয়, তুমি উৎপাদন বাড়াইলে জ্বালানি ব্যয় বেশি হবে, উৎপাদন কমাইলে জ্বালানি ব্যয় কম হবে। তাহলে কি বিষয়টা কঠিন না তো? বিষয়টা জাস্ট একটু চিন্তা করলে হবে। এটা যারা ইকোনমিক্স পড়েছো তাদের জন্য একদমই ইজি, যারা পড়োনি তাদের ক্ষেত্রেও বিষয়টা কঠিন না, জাস্ট একটু চিন্তা করলেই হয়ে যায় এগুলা। এবং এমন কোশ্চেনই হবে, দেখবা প্রত্যেকটা কোশ্চেন ইজি হবে। 60টা এমসিকিউ এর মধ্যে তোমরা দেখবা যে যারা মোটামুটি মানে ভালো স্টুডেন্ট, আমি বলবো তোমরা সবাই ভালো স্টুডেন্ট, যারা না সবাই, কারণ তোমরা হচ্ছে লেখাপড়া করেই পরীক্ষা দিতে আসছো, তারা 55+ পাওয়ার যোগ্যতা রাখো সি ইউনিটের পরীক্ষায় এমসিকিউতে। সর্বোচ্চ গেলে বাংলা ইংলিশে একটা দুইটা করে ভুল যাবে, আর এইখানে যে আইসিটি ইকোনমিক্স এখানে একটা দুইটা করে ভুল যাবে। এর বেশি ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না সাধারণত, তুমি যদি নার্ভ ঠান্ডা করে পরীক্ষা দাও। আর এখানে নার্ভ ঠান্ডা করা তো প্রশ্নই নাই, কারণ এখানে কেউই চাপ নিয়ে পরীক্ষা দিতে আসে না, সবাই রিল্যাক্সে পরীক্ষা দিতে আসে। আমি ধরলাম 55-র কাছাকাছি মার্ক তোমার থাকবে। যদি 55 না থাকে, অ্যাটলিস্ট 50 থাকবে। এটা অ্যাটলিস্ট বললাম, অ্যাটলিস্ট 50 সবাই পায় এখানে। তা এখানে যে রিটেন গুলো হয়, রিটেনেও প্রচুর মার্ক আসে। কেন মার্ক আসে? কারণ এখানে হয় 1 মার্কের 2 মার্কের কোশ্চেন। তুমি যে উত্তর করে ফেলো 1 মার্ক তো কাটবে না, মার্ক দিয়ে দিবে পুরাটা। ধরো যে আইসিটি তে 10টা সংক্ষিপ্ত কোশ্চেন এসেছে, তো তুমি 10টা যদি পেরে যাও তো 10-এ 10, মার্ক কাটার তো কোনো সুযোগ নাই। ধরো ইকোনমিক্সে 10টা এমন কোশ্চেন এসেছে, 10-এ 10, 20। বাংলা ইংলিশ ট্র্যাডিশনাল কোশ্চেন হবে, আমি ধরলাম বাংলা ইংলিশে 20-এ তুমি হচ্ছে 7-7-14 পাইলা, বা 6-6-12 পাইলা। আর এখানে তুমি 20-এর মধ্যে 18-19 পেয়ে যাবা। তার মানে কি, এখানে রিটেনেও 30-এর উপরে মার্ক পাওয়া কঠিন কিছু না। তার মানে তুমি যেখানে 50-ও রাখতে পারো, রিটেনে যদি 30 রাখতে পারো, 80, 80 পাইলে তোমার হচ্ছে নিশ্চয়ই চান্স হবে এখানে। 80 পাইলে চান্স হবে, এটা তুমি ধরে রাখো। অর্থাৎ এইটা এটা এখানে পসিবল, এখানে পসিবল চান্স পাও, অল্প কয়েকটা সিট তুমি দেখতেছো, বাট পসিবল চান্স পাও। স্যার বি ইউনিটে কাটমার্ক কত হতে পারে এবার? বি ইউনিটে কাটমার্ক ধরে রাখো, তোমার যদি জিপিএ তে ঠিক থাকে, জিপিএ তে 20 মার্ক থাকে, তাহলে তুমি 53 পাইলে, মানে অ্যাটলিস্ট 53 আর 54, এর নিচেও হবে, এর নিচেও হয়ে যাবে। আচ্ছা, 53 আর 4 এর মধ্যে তো চান্স হয়ে যাবে, এতটুকু ধরে রাখতে পারো যদি জিপিএ তে মার্ক ঠিক থাকে।
এটাতেই হয় সাধারণত। এবং যে ফার্স্ট হবে তার ধরো যে মার্ক থাকবে কত, তার মার্ক থাকবে হয়তো বা 84 85, আর যে সর্বশেষ চান্স পাবে তার মার্ক হয়তো বা 53 54, আর পরে কিছু ওয়েটিং টার্নে সেটা ডিফারেন্ট। ওকে, 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি স্থায়ী ব্যয়? দেখলাম পরিবর্তনশীল ব্যয়, এবার স্থায়ী ব্যয়। পরিবহন ব্যয়, কাঁচামাল ব্যয়, মজুরি, প্রশাসনিক কর্মকর্তার ব্যয়। পরিবহন ব্যয়, তুমি উৎপাদন না করলে তো পরিবহন ব্যয় নাই, তাই না? উৎপাদন করলে তখন এটা আসবে। কাঁচামাল ব্যয়, উৎপাদন না করলে কাঁচামালে কোনো ব্যয় নাই, উৎপাদন করলে বৃদ্ধি পায়, মানে এগুলো সবই ভেরিয়েবল, সবই পরিবর্তনশীল। মজুরি, উৎপাদন করলে তুমি শ্রমিকের মজুরি দিবা, উৎপাদন না করলে সেটা কম দিবা বা দিবাই না এমন। বাট প্রশাসনিক কর্মকর্তা, ধরো ম্যানেজার, তোমার ফার্মের ম্যানেজার, তাকে তোমাকে স্যালারি দিতেই হবে, হ্যাঁ? বা এক্সিকিউটিভ কাউকে একজন রাখছো তুমি, তার বেতন দিতেই হবে। এগুলো হচ্ছে স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী, এদের বেতন সবসময় দিতে হয়, যে কারণে এটা হচ্ছে স্থায়ী ব্যয়। ওকে, 4 নম্বর কোশ্চেন, নিচের কোন বাজারে বিক্রেতা মূল্যকে প্রভাবিত করতে পারে না? বিষয়টা দেখো, বিক্রেতা মূল্যকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, একচেটিয়া বাজারে তো অবশ্যই পারে। একচেটিয়া বাজারে বিক্রেতাই কি করে? মূল্য নির্ধারণ করে। আচ্ছা, ডুওপলি বাজার মানে দুইজন বিক্রেতা, দুইজন বিক্রেতার বাজারেও পারে, কারণ তারা সিন্ডিকেট করে। ধরুন, ধরো এলাকাতে 2টা দোকান আর সবাই কাস্টমার, তো দুইজন দোকানদার মিলে তো সিন্ডিকেট করে তোমার প্রাইসের দাম বাড়াই দিতে পারে, কমাই দিতে পারে, এইভাবে করতে পারে। অলিগোপলি বাজার, অলিগোপলি বাজারে স্বল্পের মধ্যে প্রতিযোগিতা, মানে অল্প কয়েক সংখ্যক মুষ্টিমেয় কয়েকজন থাকে বিক্রেতা, এখানেও সম্ভব। কিন্তু পূর্ণ প্রতিযোগিতা বাজার, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা, সেখানে চাইলেও কোনো একজন বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না। এটা তোমরা হচ্ছে পড়েছো, তোমাদেরকে পড়ানো হয়েছে, যে কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিরাজ করে, কারণ এখানে বিক্রেতা চাইলেই বা অন্য কেউ চাইলেই দামকে প্রভাবিত করতে পারে না। তাহলে দেখো, এই ধরনের কোশ্চেন এইচএসসি তেই আসছে তোমাদের। আয় ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য কি? আয় ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য কি, কি মনে হয়? পজিটিভ, ওকে। আর কোনো উত্তর? আয় এবং সঞ্চয়ের মধ্যে পার্থক্য হচ্ছে পজিটিভ। কেমন? তোমার আয় যত বৃদ্ধি পাবে, সঞ্চয় তত বৃদ্ধি পাবে। আয় যত কমে আসবে, সঞ্চয় তত কমে আসবে। তার মানে কি, আয় যেদিকে যায় সঞ্চয় সেদিকেই যায়। তার মানে এটার মধ্যে পজিটিভ পার্থক্য আছে বা পজিটিভ সম্পর্ক আছে। তোমাকে সম্পর্ক বলতে পারে, পার্থক্য বলতে পারে। আয় বাড়লে সঞ্চয় বাড়ে, ইয়েস। তার মানে কি, বিষয়টা ইজি। তুমি ইকোনমিক্স যারা পড়েনি তারাও কিন্তু চিন্তা ভাবনা করে উত্তর করতে পারে। সহজ কোশ্চেন হবে, তুমি দেখো সবগুলো তুমি পারবা। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, মূলধনের একটি কাজ হলো শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, শ্রমিকের মজুরি বৃদ্ধি করা, শ্রমিকের চলমানতা বৃদ্ধি করা, শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করা। মূলধনের কাজ কি? দেখো, জাস্ট একটু কমন সেন্স খাটাও। যত বেশি মূলধন তুমি ইনভেস্ট করবা, তোমার শ্রমিকরা তত বেশি প্রোডাক্টিভ হবে। তুমি যত বেশি মূলধন সেখানে ইনভেস্ট করবা কোন একটা ফার্মে, তোমার যত শ্রমিক সেখানে আছে সবাই আরো বেশি প্রোডাক্টিভ হবে, কারণ তারা উন্নত মেশিনারিজ পাবে, তাদের স্যালারিটাও বৃদ্ধি পাবে, কাজ করার পরিবেশ ভালো পাবে আগে থেকে, কারণ বেশি মূলধন ইনভেস্ট করলে কাজের পরিবেশ তো উন্নত হয়। তার মানে শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কারেক্ট। তাহলে দেখো, জাস্ট কমন সেন্স খাটালে উত্তর হয়ে যাচ্ছে। তোমাকে খুব বেশি খুব ভালো মানের ইকোনমিক্স হতে হবে না ভর্তি পরীক্ষায়, বা আইসিটিতে তোমাকে একদম টেকনোলজিস্ট হতে হবে না, মানে আইটি টেকনোলজিস্ট তোমাকে হতে হবে না। জাস্ট এইচএসসির লেখাপড়াটা ঠিকঠাক মতো যারা করেছো, বা এই 3 দিনেও, এই 3 দিন 4 দিনেও এটা সম্ভব, মানে ওই লেখাপড়ার বাদেও সম্ভব এটা কভার করে ফেলা। নিচের কোনটির ওপর লেনদেন জনিত অর্থের চাহিদা নির্ভর করে? সঞ্চয়, আয়, ব্যাংক ঋণ নাকি বিনিয়োগ? লেনদেন জনিত অর্থের চাহিদা, দেখো, মুদ্রা ও অর্থ নামে, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নামে একটা চ্যাপ্টার ছিল, তো সেইখানে আমরা দেখেছিলাম অর্থের চাহিদা হচ্ছে লেনদেন জনিত অর্থের চাহিদা, তারপরে হচ্ছে তোমার ফটকা কারবার জনিত অর্থের চাহিদা, বা হচ্ছে তোমার ওই ভোগ করার জন্য আরেকটা কি জানা ছিল, এমন 2 3টা ক্যাটাগরি আছে তোমার হচ্ছে অর্থের চাহিদার জন্য। দশম অধ্যায়, ইয়েস। তো লেনদেন জনিত অর্থের চাহিদা কোনটা? সঞ্চয়? সঞ্চয় তো লেনদেন না, সঞ্চয় তো এক জায়গাতে ফিক্সড। ওকে। ব্যাংক ঋণ? ব্যাংক ঋণ তো হচ্ছে মানে লেনদেন, লেনদেন না, এটা জাস্ট নেওয়া। বিনিয়োগ? না, বিনিয়োগও না, এটা হচ্ছে আয়। ঠিক আছে। অর্থাৎ তুমি যত বেশি লেনদেন করবা, তোমার তত বেশি আয় করার একটা আর্টস তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ অর্থের চাহিদা তৈরি হবে।
ঠিক আছে, এটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদার ভিতরে পড়ে। ওকে, তুমি হচ্ছে যারা টেক্সট বই পড়েছো অ্যাটলিস্ট তারা এটা উত্তর করতে পারবা খুব সহজেই। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অর্থনৈতিক মৌলিক 3টা সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত নয়? কি উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এই 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা। বাট 4 নম্বর কখন উৎপাদন করতে হবে, এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা না। দেখো এটা একদমই বেসিক, মানে ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই এটার উত্তর তোমরা পাবে। ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে, একদম প্রথম দিকেই আছে। প্রথম 3টা কি, কার জন্য, কিভাবে, এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, কিন্তু কখন এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা না। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? তাহলে দেখো প্রথম চ্যাপ্টারের শেষ দিকে, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের শেষ দিকে অর্থব্যবস্থা নিয়ে কথা আছে। ধনতন্ত্র, সমাজতন্ত্র, মিশ্র এবং ইসলামী, এই 4টা অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা আছে। তো মিশ্র অর্থব্যবস্থা কি, অপশনগুলো দেখো কেমন। আরে আল্লাহ, উত্তর সবাই গ বলতেছো। আচ্ছা, আহ ঐতিহ্যগত আধুনিক শিল্পের মিশ্রণ, দেশীয় বিদেশি বিনিয়োগের মিশ্রণ, সরকারি ব্যক্তিগত খাতের মিশ্রণ, প্রান্তিক ও বাণিজ্যিক চাষাবাদের মিশ্রণ। দেখো শুধু ব্যক্তিগত খাত থাকলে সেটা ধনতন্ত্র, শুধু সরকারি খাত থাকলে সেটা সমাজতন্ত্র। আচ্ছা, কিন্তু ব্যক্তিগত সমাজতন্ত্র যখন ব্যক্তিগত এবং সরকারি যখন এক জায়গাতে আসে, ইনভেস্টমেন্ট বা একটা দেশের অর্থব্যবস্থা যখন এই 2টা বিষয় নিয়েই পরিচালিত হয়, ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত বিনিয়োগ, সরকারি সম্পদ, সরকারি বিনিয়োগ, 2টা নিয়ে যখন পরিচালিত হয়, তখন সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তাহলে এটা তোমরা কেউ ভুল করবা না, এটা খুব সহজে পেরে যাবা। সঠিক উত্তর হচ্ছে গ। 10 নম্বর কোশ্চেন, কোন ব্যাংক স্বল্প মেয়াদী ঋণের ব্যবসা করে? বিশেষায়িত ব্যাংক, উন্নয়নমূলক ব্যাংক, শিল্প ব্যাংক নাকি বাণিজ্যিক ব্যাংক? দেখো মুদ্রা ব্যাংক ওই চ্যাপ্টার থেকে এসেছে, বাণিজ্যিক ব্যাংক। ইয়েস, এটা সহজে বুঝতে পারবা। দেখো আহ স্বল্প মেয়াদী ঋণ দেয় কারা? তুমি ধরো বাংলাদেশ ব্যাংকে চলে গেলা যে আমাকে 20,000 টাকা লোন দেন, 50,000 টাকা লোন দেন, বা 1 লাখ টাকা লোন দেন, তোমাকে তো দিবে না। হ্যাঁ, আবার তুমি গেছো শিল্প ব্যাংকে, সেইখানে তুমি বললা 20,000 টাকা দেন, তারা তো দিবে না। এরা ধরো যে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যক্তির সাথে ডিল করে না। আর বিশেষায়িত ব্যাংক তো সবাইকে দেয় না, বিশেষ সেক্টরে দেয়। ধরো যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা শুধু কৃষি পারপাজে দিবে, অন্য কোনো পারপাজে তো লোন টোন দিবে না। আচ্ছা, উন্নয়নমূলক ব্যাংক, এরা উন্নয়নমূলক বা ডেভেলপমেন্ট সেক্টরে লোন দেয়, অন্য কোনো খাতে দেয় না। শিল্প ব্যাংক, এরা শিল্প ঋণ দেয়, হিউজ বড় বড় ঋণ, বড় বড় ঋণ দেয়, অনেক বড় অঙ্কের টাকা। বাট এখানে বলতেছে স্বল্প মেয়াদী ঋণ। স্বল্প মেয়াদ মানে তো টাকাও অল্প, টাকাও স্বল্প, তাই না? টাকা তো বেশি দিবে না। স্বল্প মেয়াদি ধরো যে 6 মাস বা 1 বছরের জন্য তো তোমাকে 100 কোটি টাকা দিবে না। তোমাকে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এর মধ্যেই দিবে, বা 10 লাখ এর মধ্যেই দিবে। এইগুলো সাধারণত বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। ওকে, এক্স অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা রেখার স্থিতিস্থাপক হলো, আচ্ছা, এটার স্থিতিস্থাপকতা কত? এক্স অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কত? আচ্ছা, এটা হচ্ছে ধরো আহ এক্স অক্ষ সমান্তরাল, এটা হচ্ছে ডিমান্ড রেখা, এটার স্থিতিস্থাপকতা কত? 0, অসীম, 1-এর সমান, 0 থেকে বেশি এবং 1 থেকে কম। অসীম, ইয়েস, যারা অসীম বলছো তারা ঠিক আছে, 0 যারা বলছো তারা ভুল বলছো। 0টা হয় হচ্ছে এমন থাকলে, এমন, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে অসীম। তাহলে তোমার এখানে বিষয়টা একটু খেয়াল করতে হবে যে যদি ওয়াই অক্ষের সমান্তরাল থাকে সেটা আমরা বলবো 0 স্থিতিস্থাপকতা, আর যদি এক্স অক্ষে থাকে সেটা হচ্ছে অসীম বা ইনফিনিটিভ স্থিতিস্থাপকতা বা ইনফিনিটিভ ইলাস্টিসিটি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অসীম। ওকে, 12 নম্বর কোশ্চেন, একটি নিকৃষ্ট পণ্য হলো একটি অপরিহার্য দ্রব্য, একটি বিলাস জাতীয় দ্রব্য, একটি দ্রব্য যা একজন ভোক্তা আয় বাড়লে কম ক্রয় করে, একটি দ্রব্য যা পরিবেশকে নষ্ট করে। নিকৃষ্ট পণ্য কোনটা? আচ্ছা, বলতেছো 12-3 বা হচ্ছে 12 গ। হ্যাঁ, এটা নিকৃষ্ট পণ্য সেটাই যেটা একজন ভোক্তার বা একজন ব্যক্তি আয় বাড়লে সেটা কম ক্রয় করে বা করে না। যেমন দেখো যে তুমি আগে লোকাল বাসে চড়তা, লোকাল বাসে 10 টাকা 20 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতা। এবার তুমি একটু টাকা পয়সা মালিক হয়ে গেলে, এখন লোকাল বাসে তুমি চড়ো না, এখন তুমি মোটামুটি সিএনজি বা রিক্সা এগুলাতে যাতায়াত করো। তা আরো টাকা পয়সা হয়ে গেল, তখন তুমি একটা গাড়ি কিনলা বা বাইক কিনলা, এগুলো চলাচল করো। তার মানে লোকাল বাসে তুমি চড়ো না এখন আর। তার মানে কি এটা নিকৃষ্ট পণ্য। বোঝা যাচ্ছে কিভাবে যে মানুষের টাকা নাই এর জন্য বাধ্য হয়ে চড়তেছে, টাকা থাকলে লোকাল বাসে কেউ চড়তো না। এটা অর্থনীতিতে কিভাবে বোঝা যায় যে ভোক্তা বা দ্রব্যের যদি আয় বৃদ্ধি পেয়ে যায় তাহলে ওইগুলার ক্রয় করে না বা ওইগুলো ভোগ করে না। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এমন।
তুমি কিভাবে বুঝবা যে কোনটা নিকৃষ্ট? যে তোমার টাকা পয়সা বাড়লে তুমি এইটার ক্রয় করবা, এটার ভোগ করবা কিনা, এইটা যাচাই করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 12 উত্তর হচ্ছে গ। 13 নম্বর, যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে সেই ধরনের করের উদাহরণ হলো বিক্রয় কর, আয়কর, আমদানি শুল্ক নাকি মূল্য সংযোজন কর। দেখো, করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর, তাহলে এটা কি প্রত্যক্ষ কর না? এটা হচ্ছে প্রত্যক্ষ কর। তো প্রত্যক্ষ কর কোনটা জাস্ট একটু ইমাজিন করো এর ভিতর থেকে। বিক্রয় কর তো পরোক্ষ কর, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, এগুলো সবই হচ্ছে পরোক্ষ কর। বাট এখানে আছে কি আয় কর, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে এটা এখানে সঠিক উত্তর। জাস্ট এভাবে একটু নিজেরা ক্যালকুলেশন করে নিলে এটা পেরে যাবা। এটা দেখো, শুধুমাত্র হচ্ছে ইকোনমিক্স যারা পড়ে তারা উত্তর করতে পারবে তা না, একটু জাস্ট ভাবনা চিন্তা করলেই উত্তর করা যায়। আর যারা ইকোনমিক্স পড়েছো তাদের জন্য বিষয়টা আরো সহজ। ক্রমহ্রাসমান উপযোগ বিধির কারণে, ক্রমহ্রাসমান উপযোগ বিধির কারণে, আচ্ছা, যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়, যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, চাহিদা রেখা নিম্নগামী হয়, চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। আচ্ছা, ক্রমহ্রাসমান উপযোগ বিধির কারণে কি হয়? মানে উপযোগ কমতে থাকে। উপযোগ যখন কমে তখন কোন দ্রব্যের প্রতি আমাদের চাহিদা কমে আসে, যখন চাহিদা কমে আসে তখন চাহিদা রেখা অবশ্যই নিম্নগামী হয়। তাহলে সঠিক উত্তর অপশন গ। তাহলে কি বিষয়টা একটু চিন্তা ভাবনা করলে উত্তর করা যায় না? যখন আমাদের উপযোগ ক্রমহ্রাসমান, মানে কোনো কিছু থেকে আমরা জাস্ট মানে কি পাচ্ছি না, উপযোগ আগের মতো পাচ্ছি না, কমে যাচ্ছে প্রতিবার, তখন আমাদের চাহিদাটাও কমে যাবে সেই দ্রব্যের প্রতি। চাহিদা যখন কমে যাচ্ছে তখন চাহিদা রেখা অবশ্যই নিম্নগামী হয়ে যাচ্ছে। ওকে। 15 নম্বর, ট্রাকসুটের মূল্য যদি বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি পায় হবে, ট্রাকসুটের মূল্য যদি বৃদ্ধি পায়, ও সরি সরি, যেটা ছিল সেটা ঠিক ছিল, আমি হচ্ছে একটু ভুল পড়েছি। ট্রাকসুটের মূল্য বৃদ্ধি যদি টেনিস খেলার জুতার চাহিদা বাড়িয়ে দেয়, তাহলে ট্রাকসুট ও টেনিস খেলার জুতা পরস্পর, দেখো, ট্রাকসুটের মূল্য বৃদ্ধি কি করছে? টেনিস খেলার জুতার চাহিদা বাড়িয়ে দিচ্ছে। ট্রাকসুট আসলে কি? ট্রাকসুট মানে হচ্ছে ধরো যে কমপ্লিট যে স্যুটটা, মানে হচ্ছে একদম জুতা থেকে সবকিছু, টেনিস খেলার জন্য অন্য কোনো খেলাধুলার আউটডোর গেমস এর জন্য এটা হচ্ছে ট্রাকসুট। ওকে। তার মানে তুমি যদি ট্রাকসুট কেনো তাহলে টেনিস খেলার জুতা আলাদাভাবে কেনার দরকার নাই, কারণ ওর মধ্যে তো জুতাও আছে। আচ্ছা, তার মানে এটার দাম বেড়ে যাওয়ার ফলে মানুষজন এটা কিনতে পারতেছে না, তখন এইটাতে আসতেছে। তাহলে এটা কোন ধরনের পণ্য? এটার বিকল্প না? এটার বিকল্প। তাহলে এখানে অপশন কি আছে? স্বাভাবিক দ্রব্যাদি, বিকল্প দ্রব্যাদি, নিকৃষ্ট দ্রব্যাদি নাকি পরিপূরক দ্রব্যাদি? কোনটা হবে উত্তর? খুব সহজে বোঝা যাচ্ছে এটা বিকল্প। মানে এটার দাম বেড়ে গেছে, মানুষজন এখন এটা কিনতেছে। যেমন চিনি এবং গুড়, চিনির দাম বেড়ে গেলে মানুষজন গুড় কেনে, গুড়ের দাম বেড়ে গেলে চিনি কেনে, বিষয়টা হচ্ছে এমন। তো এখানে ট্রাকসুটের দাম বেড়ে গেছে, মানুষজন জুতা কিনতেছে, ট্রাকসুট কিনতে পারতেছে না, তার মানে এটা বিকল্প। ওকে। 16 নম্বর, প্রান্তিক ব্যয় রেখার আহ এখানে একটা শূন্যস্থান হবে, ঠিক আছে? এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান। প্রান্তিক ব্যয় রেখা ড্যাশ রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। কোন রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়? প্রান্তিক ব্যয় মানে কি? মার্জিনাল কস্ট। আচ্ছা দেখো, জাস্ট একটা চিত্র তোমরা ইমাজিন করো। দেখো, এটা হচ্ছে এআর এবং এমআর রেখা। ওকে। এটা হচ্ছে এমসি রেখা, আর এটা হচ্ছে এসি রেখা। ওকে। তাহলে এই যে এমসি রেখা, এমসি রেখা কোন দিক থেকে গমন করে? এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করে। তাহলে এসি এর বাংলা কি? এভারেজ কস্ট বা গড় ব্যয়। তাহলে এখানে উত্তর কোনটা হবে? গড় ব্যয় রেখা। অপশনে কি আছে? গড় মোট ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, গড় মোট ব্যয় রেখা ও গড় পরিবর্তনশীল ব্যয়, গড় মোট ব্যয় রেখা, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা ও গড় স্থির ব্যয়। কোনটা হবে? দেখো, এসি হচ্ছে গড় ব্যয়, এসি গড় ব্যয়, তাই না? তাহলে এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাই তো এর ভিতরে আছে, তাই না? তাহলে এটাকে কি বলা যাবে? টোটাল এভারেজ কস্ট, টিএসিও বলা যাবে। মানে এসি এবং টিএসি দুইটাই সেম জিনিস, মানে টোটাল এভারেজ কস্ট আর শুধু এভারেজ কস্ট একই বিষয়। তার মানে এই যে অপশন এতে যেটা ছিল গড় মোট ব্যয়, টিএসি মানে টোটাল এভারেজ কস্ট হচ্ছে গড় মোট ব্যয়, এটা এবং এসি একই জিনিস, তার মানে সঠিক উত্তর হচ্ছে গড় মোট ব্যয়। এটা একটু চিন্তা ভাবনা করে একটু উত্তর করতে হবে, কঠিন না, বাট তোমাকে একটু চিন্তা করতে হবে যে কি বলতেছে। চিন্তা না করলে তুমি হচ্ছে উত্তর করতে পারবে না। ওকে। সরকারি ব্যয় বাড়লে মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়ে?
মুদ্রাস্ফীতি হ্রাস পায়, বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণে থাকে, নাকি কোনো প্রভাব পড়ে না? কোনটা হবে উত্তর দেখো। যদি সরকারি ব্যয় বৃদ্ধি পায়, যখন সরকারি ব্যয় বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতির উপর কোন ইফেক্ট পড়ে? তো সরকারি ব্যয় বৃদ্ধি পাইলে সরকার কি করে? অতিরিক্ত মুদ্রা ছাপায়, প্রিন্ট করে টাকা, টাকা প্রিন্ট করলে দেশের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ। ওকে। শ্রমিকের মজুরি নির্ধারিত হয় ড্যাশ দ্বারা। আচ্ছা, এটা হচ্ছে প্রান্তিক হবে, একটু বানান ভুল আছে। শ্রমিকের মজুরি নির্ধারিত হয় ড্যাশ দ্বারা। প্রান্তিক আয়, মোট উৎপাদনশীলতা, মোট আয়, প্রান্তিক উৎপাদনশীলতা, কোনটা? 18 নম্বর, সহজ উত্তর করতে পারবা তোমরা। শ্রমিকের মজুরি নির্ধারিত হয় কিসের উপর, কিসের দ্বারা? 18-র ঘ বলতেছো? হ্যাঁ, সঠিক উত্তর ঘ। আর কি উত্তর করতেছো না? এগুলো কি কনফিউজিং মনে হচ্ছে? প্রান্তিক উৎপাদনশীলতা অর্থাৎ মানে একজনের, মানে তুমি যে হচ্ছে তাকে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছ তার জন্য সে কতটুকু তোমাকে প্রোডাকশন দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করে যে মজুরি কত টাকা হবে আসলে। ঠিক আছে, এইটাই ডিটারমিনেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা। এখানে একটু বানান ভুল আছে, এটা একটু দেখে নিও। 19 নম্বর কোশ্চেন, সমজাতীয় পণ্য পাওয়া যায় কোন বাজারে? সমজাতীয় মানে ভিন্নধর্মী না, একই ধরনের পণ্য কোথায় পাওয়া যায়? প্রতিযোগিতামূলক বাজারে, অলিগোপলি বাজার, একচেটিয়া বাজার, নাকি একচেটিয়া ও অলিগোপলি বাজার, কোথায়? আচ্ছা, ক বলছো, প্রতিযোগিতামূলক বাজারে। সমজাতীয় পণ্য, এটা একটু কনফিউজিং, একটু কনফিউজিং। তার কারণ দেখো, প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্য পাওয়া যায়, এটা সত্য কথা। আবার অলিগোপলি বাজারেও সমজাতীয় পণ্য পাওয়া যায়। অলিগোপলি বাজারে সামান্য পৃথকীকৃত বাট সমজাতীয়, এগুলা সামান্য পৃথকীকৃত বাট সমজাতীয়। তার মানে কি, একটু কনফিউজিং না এটা? একটু কনফিউজিং, বাট তারপরেও তুমি প্রতিযোগিতামূলক উত্তর নিবা। কেন নিবা এটা? তার কারণ হচ্ছে এইটা এক্সস্টিভ, এটাতে সামান্য পৃথকীকৃত। বাট এইটাও কিন্তু কারেক্ট, এইখানেও সমজাতীয় পণ্যই পাওয়া যায়, আলাদা কিছু না, একই। বাট প্রতিযোগিতামূলকটা একটু বেশি কারেক্ট হয় আমার কাছে মনে হয়েছে, এই কারণে ক উত্তর তোমরা হিসেবে, ক কে উত্তর হিসেবে নিতে পারো। 20 নম্বর কোশ্চেন, একটি পণ্য ভোগ করে যে সন্তুষ্টি পাওয়া যায় তাকে কি বলে? এটা 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 তোমরা উত্তর করো, এটা তোমাদের জন্যই দিই। চাহিদা, আরাম, উপযোগ, নাকি মূল্য? এটা ইকোনমিক্স এরা পড়েছো তারা হচ্ছে সহজে উত্তর করতে পারবা, একদমই প্লেন কোশ্চেন, মানে এটা পড়া লাগে না, এক কথায় উপযোগ বলে তাকে। ওকে। 21 নম্বর কোশ্চেন, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা উৎপাদন বৃদ্ধি পায় যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ। প্রথমে জনসংখ্যা, তারপর উৎপাদন। ম্যালথাস বলেছেন কি, যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তাহলে জনসংখ্যা জ্যামিতিক হারে আর উৎপাদন হচ্ছে গাণিতিক হারে, তাহলে অপশন ক কারেক্ট। এটা তো আমরা বুঝতে পারি, তাই না? আচ্ছা, এবার আসি 22 নম্বর। 2022-23 সালে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষি খাতের অবদানের কাছাকাছি হার। 22-23 সালে মানে 22-23 যে অর্থ বছর গেছে সেইখানে। আচ্ছা, যেটা গত বছরের কোশ্চেন বুঝছো, তুমি এখন কল্পনা করো 25 সাল চলে আসছে, কেন 22-23-এর কোশ্চেন? মূলত এখন যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে এটা সেশন কত, 24-25। এর আগের বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটা 23-24। তো 23-24-এ ভর্তি পরীক্ষা হয়েছে 22-23-এর, মানে তার সেই আগের বছরটার আহ ইয়া থেকে দিছে, পরিসংখ্যান থেকে কোশ্চেনটা এসেছে। 22-23 সালে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষি খাতের অবদানের কাছাকাছি হার 10%-এর কম, 10 ও 12%-এর মধ্যে, 12 ও 14%-এর মধ্যে, 14%-এর বেশি। এগুলো প্রশ্ন ভাল লাগে না সংখ্যা। আচ্ছা, আহ এটা সঠিক উত্তর হচ্ছে 10 ও 12%-এর মধ্যে। এটা খুব সম্ভবত 11 পয়েন্ট সামথিং ছিল 22-23 সেশনে, 11 পয়েন্ট সামথিং ছিল, যে কারণে 10 ও 12%-এর মধ্যে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, বাংলাদেশে কয়টি ইপিজেড আছে? 6, 8, 10, নাকি 12? দেখি। গ, ইয়েস, 10টি। তাহলে দেখো, দুই একটা কোশ্চেন একটু বেসিক থেকে দিবে, মানে যেটা হচ্ছে ইকোনমিক্স এর বেসিক কনসেপ্ট, মানে টেক্সট বইতে হয়তো বা ডিরেক্টলি পাবে না, বাট ইকোনমিক্স এর বেসিক কনসেপ্ট। কোন বাজার ব্যবস্থায় গড় আয় ও প্রান্তিক আয় সমান? কোন বাজার ব্যবস্থায় গড় আয় অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ সমান? জাস্ট একবার ইমাজিন করো, এভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ, এটা কোন বাজার? কোন বাজার এটা? এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। জাস্ট তোমরা এই চিত্রটা ইমাজিন করলেই বুঝতে পারতেছো যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। তাহলে দেখো, 24টা এমসিকিউ শেষ।
এবার আমরা লিখিত দেখবো, বাট এখন এই পর্যায়ে তোমরা একটু বলো যে হচ্ছে এই যে কোশ্চেন গুলো হলো, এই ধরনের কোশ্চেন হলে তোমরা আনসার করতে পারতে কি পারতে না? মানে এটা একটা কথা বলবো স্যার, হ্যাঁ বলো, স্পিকার অন করে কথা বলতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা, একটা কথা বলবো স্যার, হ্যাঁ বলো, স্পিকার অন করে কথা বলো। আচ্ছা, স্পিকার তুমি হ্যান্ড রেজ করো, আমি তোমার স্পিকার অন করে দিচ্ছি। তুমি হ্যান্ড রেজ করো। আচ্ছা সানজিদা, তুমি হ্যান্ড রেজ করো, আমি হচ্ছে তোমাকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এবার বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ওয়েট, আমার একটু এখানে সমস্যা হচ্ছে, ডবল সাউন্ড হচ্ছে, আমি এটা ঠিক করে নিই। আচ্ছা আচ্ছা জাস্ট একটু ওয়েট করো, আমরা এই এই বিষয়টা একটু ঠিক করে নিই যাতে হচ্ছে এই সাউন্ড আচ্ছা এখান থেকে না আসে। আহ, হুম, এবার এবার আশা করি তুমি বলতে পারবে, এবার বলো। ভাইয়া বলতেছিলাম কি, আমি তো সায়েন্সে ছিলাম, এখন আমি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি হ্যাঁ, ইকোনমিক্স ফুল কমপ্লিট করে ফেলছি, ফার্স্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যাথ করি নাই। তাহলে আচ্ছা এখন আচ্ছা আমাকে ম্যাথই আনসার আচ্ছা, করতে হবে না? উত্তর করা যাবে কিনা হ্যাঁ এটা এটাই। আমি তোমাকে জানাবো, বুঝছো? ইকোনমিক্স উত্তর করা যাবে কিনা, যেতে পারে, এটা আমি শিওর না যে এটা বাধ্যতামূলক কিনা, কারণ হচ্ছে আমি এইগুলা সার্কুলার কোশ্চেন দেখছো তুমি? ব্যাংকে দেখছিলাম, আমি কোশ্চেন ব্যাংকে দেখছিলাম ওখানে হয় ইকোনমিক্স না হয় ম্যাথ, মানে আমি যেটা চাই তো আচ্ছা আচ্ছা, আমি তাইলে তাইলে সেজন্য। তো তাইলে তো বিষয়টা সলভ হয়ে গেছে, মানে তুমি যে কোনো একটা উত্তর করতে পারবা। মানে এই বিষয়টা কি, মানে হচ্ছে আমাদের হুম, সময় এগুলা ছিল না, মানে হচ্ছে এইভাবে পরীক্ষা সিস্টেম ছিল না, যে কারণে আমার একটু কনফিউশন ছিল। আর যেহেতু মানে খুবই অল্প টাইমের মধ্যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, যে কারণে সার্কুলারটা হুম, আমি এক্স্যাক্টলি মানে পুরাটা পড়িনি, সার্কুলার তো অনেক বড় থাকে ঢাকা হুম, ইউনিভার্সিটি, তোমরা দেখেছো। তার মানে তো হুম, তোমার হয়ে যাচ্ছে, এটা খুব বেশি সমস্যা না। ইকোনমিক্স যেহেতু কমপ্লিট করতে পেরেছো, তার মানে তুমি এখন উত্তর করতে পারবা। এখন বলতেছো তুমি ইকোনমিক্স উত্তর করার প্ল্যান যেহেতু করতেছো, তার মানে অবশ্যই তুমি করতে পারো, এতে কোনো সমস্যা নাই। আর স্যার ইকোনমিক্সে কোনগুলো পড়বো? ইকোনমিক্সে তোমার সংক্ষিপ্ত সিলেবাস পুরোটাই হ্যাঁ। পড়বা। হ্যাঁ, ভাই আইসিটির ইকোনমিক্স। ক্ষেত্রে। আচ্ছা আইসিডির ক্ষেত্রেও একই কথা, আইসিডির ক্ষেত্রেও একই কথা, তুমি হুম, হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস পুরোটাই পড়বা। সংক্ষিপ্ত ভাই সিলেবাসের প্রোগ্রামিং বাইরে একটা দুইটা কোশ্চেন হতে পারে। ভাই প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি প্রোগ্রামিং গুলা করা লাগবে? প্রোগ্রামিং করা লাগবে, সেটা হচ্ছে তোমার এই হুম, ইউনিটের জন্য। এখন তুমি তো সায়েন্স থেকে ইউনিটে পরীক্ষা দিতে পারবা না, না। তাইলে তোমার দরকার নাই। আর সি ইউনিটে যা প্রোগ্রামিং আসবে এটা একদম ইজি, একদম ইজি, আমি জি। তোমাকে দেখাবো, এখানেও আছে। আর তোমরা যারা এখানে আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদেরকে বলি যে সায়েন্সের এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে একটু ম্যাথ কঠিন আসবে, একটু ম্যাথ কঠিন হুম, আসবে। আর সি ওখানে হাই ইউনিটে, ম্যাথ থেকে ম্যাথ আসছে। হ্যাঁ, হায়ার ম্যাথ না, মানে আইসিডি তে যে ম্যাথ গুলো হুম, একটু কঠিন আসবে সি ইউনিটের চেয়ে। আর সি ইউনিটের যে ম্যাথ আসবে এটা একদম ইজি আসবে, দেখলাম না যে একটা ম্যাথ আসলো, ঠিক এমন সহজ ম্যাথ আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ইউনিট বেস ভাইয়া ক্লাস, ইউনিট বেস ক্লাস আগামীকাল হবে, এটা পেয়ে যাবে আগামীকাল। ভাইয়া আইসিটির জন্য আপনি যে ক্লাসটা দিছিলেন, তিনটা ক্লাস দিছিলেন না আইসিটির উপর, হ্যাঁ ওগুলা করছি আর ডাইজেস্ট সলভ করছি। হ্যাঁ, মানে এ আর না, হচ্ছে এ না, বইয়ের আমার স্লাইড এমসিকিউ গুলো গুলা পড়ো। পড়ছি। আর স্লাইড গুলো পড়ো তাইলে হবে। এখন কি গাইডের এমসিকিউ গুলা পড়তে হবে? কিসের? গাইডের মানে এইচএসসি তে যে না, গাইড ছিল। গাইডের এমসিকিউ দরকার হবে না, তোমার যদি টাইম থাকে পড়তে পারো, বাট মানে ওইটা হুম, মাস্ট লাগবে তাও না, তুমি যদি টাইম থাকে পড়ে ফেলতে পারো। যেটা এই যে তোমার হচ্ছে আরো বেশি অ্যাডভান্স থাকলো প্রিপারেশনটা, পড়তে পারো, মানে পড়ার তো কোনো সীমা নাই, তুমি যত বেশি পড়বে তত জানবা। বাট ওটা ভাই না পড়লে আমাকে যে যদি। হবেই না তা না। হ্যাঁ, বাট জি। তুমি পড়তে পারো, এতে তোমার আরো বেশি জানাশোনা হবে, বিষয়টা এমন। ভাই একটু যদি মানে একদম শিওর হয়ে বলতেন যে ইকোনমিক্স নাকি ম্যাথ, তখন আবার এক্সাম হলে গিয়ে ইকোনমিক্স আচ্ছা জায়গায় আচ্ছা দিলে। ঠিক আছে, আমি তাহলে এটা তোমাকে জানাবো, বুঝছো?
এটা আচ্ছা কালকের মধ্যে আমি তোমাকে জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। টেলিগ্রাম গ্রুপে সালাম আছো, আলাইকুম। টেলিগ্রাম গ্রুপে আমি তোমাকে জানিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন আমরা রিটার্ন দেখবো, বুঝছো? সাইকোলজি পাওয়া যাবে না সি ইউনিট থেকে, না সাইকোলজি সি ইউনিটের জন্য না, সাইকোলজি এ ইউনিটের জন্য। আগে সাইকোলজি বি ইউনিটে ছিল, বাট ওইটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন সেটা এ ইউনিটে কনভার্ট করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো লিখিত। দেখো আহ এখানে তোমার হচ্ছে সহজ, যেমন এমসিকিউ ছিল, রিটেনে ততটা সহজ, কঠিন কিচ্ছু না। গত বছর যে ধরনের রিটেন এসেছিল, এটা হচ্ছে অর্থনীতি রিটেন। আগে দেখবো আমরা। দেখো এমন শর্ট কোশ্চেন এসেছিল, 1 মার্কের কোশ্চেন, তুমি উত্তর করলে 1 মার্ক কনফার্ম, এমন 10টা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেন বলছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই মূল্য গ্রহণকারী হয় কোন ধরনের বাজারে? মানে উভয়ে মূল্য গ্রহণকারী, প্রাইস টেকার, প্রাইস টেকার, মূল্য গ্রহণকারী মানে কেউই দাম ফিক্স করতে পারে না। কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এখানে কেউ দাম ফিক্স করতে পারে না, তার মানে উত্তর পূর্ণ প্রতিযোগিতা। জাস্ট এতটুকু লিখলে 1 মার্ক। তার মানে কি এখানে মার্ক কাটার সুযোগ নাই কিন্তু। তুমি চাইলে ইকোনমিক্সে বা আইসিটি তে রিটেনে ফুল মার্কস পেয়ে যাবা। যেখানে যে 20 মার্কের রিটেন, হ্যাঁ, জিকে পার্টে, এখানে তুমি ফুল মার্ক পেয়ে যাবা তুমি যদি উত্তর করতে পারো। ওকে, চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি কি? চাহিদা পরিমাণে পরিবর্তন, চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি কি? চাহিদা পরিমাণে পরিবর্তনের হার। তুমি এভাবে ডেসক্রিপটিভ লিখতে পারো, অথবা তুমি যদি মনে করো যে আমি হচ্ছে সূত্র লিখবো, হ্যাঁ, এই যে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে, এইভাবেও লিখতে পারো। তুমি যদি এভাবে লেখো তাও ঠিক, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। স্থিতিস্থাপকতা ই ইজ ইকুয়াল টু এটা, এভাবে লিখতে পারো। আবার তুমি এভাবে সংজ্ঞা লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার কোশ্চেন গুলো তোমরা বুঝতে পারতেছো যে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন হবে। আবার দেখো এমন ভাবে হতে পারে কোশ্চেন যে 2 মার্কের কোশ্চেন দিল, একটু ডেসক্রিপটিভ, মানে সৃজনশীলে খ নম্বর যেমন লেখো এভাবে লিখতে বলতে বলতে পারে। আবার আইসিটি থেকে ছোট একটা ম্যাথ দিতে পারে, সেটা 1 মার্কের বা 2 মার্কের। এমন ইকোনমিক্স থেকে ছোট একটা ম্যাথ দিতে পারে 1 মার্ক বা 2 মার্কের। এর বাইরে কোশ্চেন হবে না, তোমাকে খুব বড় কোশ্চেন লিখতে দিবে না, বিষয়টা সহজভাবে হবে। আচ্ছা, সরবরাহ থেকে চাহিদার আধিক্য মূল্যের উপরে কি ধরনের পরিবর্তন আনে? সরবরাহ থেকে চাহিদা বেশি মানে তোমার হচ্ছে সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তখন কি হয়? এই চিত্রটা মনে আছে তোমাদের খুব সম্ভবত, যে এই যে এমন একটা চিত্র ছিল না, বাজার ভারসাম্যের এই ধরনের একটা চিত্র ছিল, তাই না? আচ্ছা, তো এখানে ধর এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড। তার মানে এখানে বলতেছে যে সাপ্লাই কম, সাপ্লাই কম ধরলাম এবং ডিমান্ড বেশি ধরলাম, তাহলে সাপ্লাই আমি ধরলাম এতটুকু, ডিমান্ড এতটুকু, ডিমান্ড বেশি। তার মানে কি হবে এখানে বলো তো? এখানে নিশ্চয়ই আহ প্রাইসটা কি বেড়ে যাবে না? প্রাইসটা অবশ্যই বেড়ে যাবে, বিষয়টা হচ্ছে এমন। তো তাহলে তোমার বিষয়টা খুব বেশি কঠিন ভাবে নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট ইমাজিন করো, তোমাকে চিত্রতেও যাইতে হবে না, যে বাজারে সরবরাহ খুবই কম কিন্তু প্রচুর চাহিদা, তখন কি হবে? নিশ্চয়ই সেই পণ্যের দাম বেড়ে যাবে, তাই না? বিষয়টা হচ্ছে এমন। ওকে, তার মানে তোমার উত্তর হচ্ছে মূল্য বাড়বে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের জন্য কোন দুটি চলক সমান হওয়া জরুরি? আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর রেখা এমসি রেখা সমান হতে হয়, ঠিক আছে। এমআর রেখা এমসি রেখা সমান হতে হয়। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ফার্মের ক্ষেত্রে, এটা হচ্ছে ফার্মের ক্ষেত্রে। আর বাজারের ক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই সেম হতে হয়। এই যে এখানে হচ্ছে ভারসাম্য বিন্দু, এই যে এটা হচ্ছে বাজার ভারসাম্যে, ঠিক আছে, বাজার ভারসাম্যে। এখানে বলতেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের জন্য কোন দুটি চলক সমান হতে হয়। এখন দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বাজার ভারসাম্য নাকি ফার্মের ভারসাম্য এটা কিন্তু বলেনি, বলছে জাস্ট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য দুই ধরনের, একটা বাজারের আর একটা ফার্মের, মানে এরপরে আবার একবার বাজার লিখতে হতো, ঠিক আছে। তো যেহেতু বলেনি তুমি দুইটা লিখে দিবা, ঠিক আছে। এমআর রেখা এমসি রেখা সমান হতে হয়, চিত্রটা কেমন জানো? চিত্রটা হচ্ছে ঠিক এমন। আচ্ছা, এটা হচ্ছে এমআর এবং এআর, এটা হচ্ছে এমসি রেখা, হ্যাঁ, এটা হচ্ছে এমসি রেখা। তাহলে এমসি রেখা এবং এমআর রেখা যেখানে গিয়ে সমান হয় সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। তার মানে এমআর রেখা এমসি রেখা সমান হতে হয়। আর এখানে এই যে এস এবং ডি মানে সাপ্লাই এবং ডিমান্ড সমান হতে হয়। এই দুটো সমান হলে সেখানে কি হয়? ভারসাম্য হয়ে যায়, ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তার মানে এটা সঠিক উত্তর, তোমরা কি জন্য বুঝতে পারতেছো। 4 নম্বর, সরি 5 নম্বর কোশ্চেন, একচেটিয়া বাজারে সংখ্যায় কতজন ক্রেতা থাকে? একচেটিয়া বাজারে সংখ্যায় ক্রেতা, খেয়াল করো বিক্রেতা বলেনি কিন্তু, বিক্রেতা হলে বিক্রেতা একজন, বাট ক্রেতা অসংখ্য। জাস্ট ছোট ছোট কোশ্চেন, উত্তর করলেই মার্কস, তাই না?
জিডিপি ও এনডিপি এর মধ্যে একমাত্র পার্থক্য কোনটি? এখানে হচ্ছে একটা সমান চিহ্ন হবে, আর এখানে এই যে ডিসি হচ্ছে এই ডিসিটা, ঠিক আছে, মানে অবচয় ব্যয় যেটাকে আমরা বলতাম। আচ্ছা দেখো, এনডিপি মানে নিট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, সবসময় মনে রাখবা, গ্রস থেকে নিট বের করতে গেলে অবচয় ব্যয় বাদ দিতে হয়। কি বাদ দিতে হয়? অবচয় ব্যয় বাদ দিতে হয়, এটাকে বলে অবচয় ব্যয়। অবচয় ব্যয়। আচ্ছা, আবার এই যে তোমরা দেখেছো না যে হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম বের করা, নিট ন্যাশনাল ইনকাম বা এনআই বের করার সূত্রটা কি ছিল? গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই থেকে কি বের করতে বাদ দিতে হতো আমাদের? ডিসি বাদ দিতে হতো, অবচয় ব্যয় বাদ দিতে হতো। তার মানে তোমার জিডিপি থেকে ডিসি বা অবচয় ব্যয় বাদ দিলে আমরা নিট ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাব। মানে সবসময় জাস্ট অবচয় ব্যয় বাদ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে অবচয় আহ, বাদে আমরা আরেকভাবে হিসাব করতে পারি, এই যে এক্স মাইনাস এম, মানে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিতে হয়, এভাবেও করা যায়, যে কোনো একটা করা যাবে, কোনো সমস্যা নেই। খাজনা তত্ত্বটি কে প্রবর্তন করেন? দেখো, খাজনা চ্যাপ্টারটা সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। এটা ইন্টারেস্টিং যে তোমার সব সময় ভর্তি পরীক্ষাতে একটা বা দুইটা কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে চলে যেতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হয়। তো দেখো, খাজনা তত্ত্বটি কে প্রবর্তন করে? খাজনা চ্যাপ্টারে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, বাট খাজনা চ্যাপ্টার তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই। তার মানে কি, একটা দুইটা কোশ্চেন তোমার সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যাইতে পারে, বাট কোশ্চেনটা হবে সহজ। কোশ্চেনটা সহজ হবে। খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো। তো তোমাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে ডাইজেস্ট যাদের কাছে আছে, ডাইজেস্টে দেখবা যে শুধু সংক্ষিপ্ত সিলেবাসের কোশ্চেন দেওয়া। এখন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যে কোশ্চেন গুলো, সেগুলোর জন্য তোমার কাছে যে বইটা আছে, ওই বইটার বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা বা উক্তি, এইগুলো একটু জাস্ট দেখবা, এগুলো দেখলেই হবে। বা হচ্ছে তারা কোন বিষয়ে জনক, হ্যাঁ, এইসব বিষয়গুলো ছোট ছোট তথ্য একটু দেখে রাখবা, কারণ এমন একটা দুইটা কোশ্চেন বাইরে থেকে চলে আসতে পারে। 8 নম্বর কোশ্চেন, ব্র্যাক এনজিওটি বাংলাদেশে কত সালে গঠিত হয়? দেখো, এই কোশ্চেনটা কোথায় আছে বলো তো? এই কোশ্চেনটা সেকেন্ড পেপারে আছে, ওই যে বিভিন্ন অর্থনৈতিক সংস্থা সংগঠন, এই চ্যাপ্টারটাতে আছে। ব্র্যাক এনজিও হচ্ছে বাংলাদেশের প্রথম এনজিও, বানানটা একটু ভুল আছে, এখানে জ ফেলা হবে। 1972 সালে, স্বাধীনতার পরপরই এটা যাত্রা শুরু করেছে। পরোক্ষ করের একটি উদাহরণ হলো, দেখো, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। পরোক্ষ কর মানে কি? যেটা তোমাকে ডিরেক্ট দিতে হয় না। তুমি অনেক কিছু লিখতে পারতা এখানে, আমি এখানে জাস্ট উত্তর দিয়েছি ভ্যাট, তুমি অন্য কিছু লিখতে পারতা। তুমি এখানে লিখতে পারতা যে হচ্ছে আহ বিক্রয় শুল্ক, তুমি লিখতে পারতা বিক্রয় কর লিখতে পারতা, বিক্রয় শুল্ক কর একই। এভাবে তুমি ইচ্ছা মতো লিখতে পারতা, মানে যেটা ডিরেক্টলি পে করতে হয় না। ডিরেক্টলি পে করতে হয় আয়কর, না? আর এই যে ভ্যাট তো ইনডিরেক্ট। ধরো যে তুমি বাজার থেকে একটা চকলেট কিনছো, সেখানে তুমি ট্যাক্স দিচ্ছ, বাট তুমি তো ডিরেক্টলি সরকারকে দিলা না। ওই চকলেটের দোকানদার সে আরেকজনকে দিবে, তারপর সে যেই কোম্পানি থেকে আনছে সেখানে দিবে, ওই কোম্পানি সরকারকে দিবে, মানে এটা হ্যান্ড টু হ্যান্ড যাচ্ছে, বিষয়টা হচ্ছে এমন। বর্তমানে বাংলাদেশের আহ দারিদ্রতা না, এটা হবে দারিদ্র্যের অথবা দরিদ্রতার, হ্যাঁ, দরিদ্রতার দরিদ্রতার হার কত? বর্তমান বাংলাদেশে দরিদ্রতার হার কত? উত্তর হচ্ছে 18.7। এটা হচ্ছে সবচেয়ে রিসেন্ট তথ্য, রিসেন্টে 18.7। দেখো, এটা অর্থনীতির বেসিক থেকে আসা, একদমই বেসিক, মানে এটা টেক্সট বইয়ে সবসময় নাও পাওয়া যাইতে পারে, বেসিক থেকে আসা কোশ্চেন। তো এমন দেখো, তাহলে খেয়াল করো, এমসিকিউতেও একটা দুইটা কোশ্চেন ছিল যেগুলো বেসিক থেকে আসা, মানে তোমার বইতে সবসময় থাকবে না, বাট বেসিকে আছে। ঠিক একইভাবে রিটেনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এই বেসিক গুলো কোত্থেকে সলভ করবা? দেখবা অর্থনীতির বেসিকের উপরে আমাদের একটা ক্লাস আছে, সাকিব শাহরিয়ার স্যার ক্লাসটা নিয়েছিলেন, ওই ক্লাসটা তোমরা চাইলে একটু দেখতে পারো, প্লাস ওইটার পিডিএফটা দেখতে পারো, তাহলে তোমার এই বিষয়গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, কি বলছো দেখি। তোমাদের বি ইউনিটে ইংলিশে 7টা দাগাইছি, 5টা কারেক্ট, 2টা ভুল, শেষে একটা হয়তো আহ দাগাইছি বা দাগাই নাই, এই আপসেটে অনেক হতাশ ভাইয়া, এক্সাম অনেক ভালো দিছিলাম। আচ্ছা, এখন তো কিছু করার নাই, যা হওয়া তা হয়ে গেছে ভাইয়া। বি ইউনিটের এক্সাম দিয়েছি, অনেক আপসেট হয়ে আছি, তাও সি ইউনিটের জন্য পড়ছি অনেক, যদি সি ইউনিটে না আসে। আচ্ছা, নিউ সি ইউনিটে আসবে ভাইয়া, তুমি পড়ো। তুমি হচ্ছে মানে সি ইউনিটের জন্য দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো, বি থেকে অনেক ইজি। আমি মনে করি এ এবং সি তে যে কোনো একটা চান্স পাবো, বি থেকে অনেক ইজি। এবং আমি আর্টসের স্টুডেন্টদের জন্য এর থেকে সি কে একটু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলি সবসময়, কারণ এতে তোমার তো সিট সংখ্যা কম, প্লাস এর যে অধিকাংশ সাবজেক্ট গুলো, এইগুলো
পড়লেও ভালো করা কষ্ট, মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে, মানে সায়েন্সের সাবজেক্ট তুমি কিভাবে ভালো করবা। বাট কমার্সের অনেক সাবজেক্টই আছে যেগুলো আর্টস থেকে গিয়েও ভালো করা যায়, যেমন ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলোতে আর্টস থেকে যাওয়া অনেক স্টুডেন্ট ভালো করে। তো এর জন্য একটু সি ইউনিটের জন্য ভালো করে পড়ো। আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স এইগুলো তো সার্ভাইভ করা যায়, একটু প্রথম দিকে পরিশ্রম হয়ে যায়, প্রথম 1 বছর 1.5 বছর, তারপরে গিয়ে সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আইসিটি লিখিত দেখবো। আইসিটি লিখিত দেখে আমরা ক্লাস শেষ করে দিব তোমাদের কথা টথা শুনে। দেখো 1 নম্বর কোশ্চেন, প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রাম রচনার সময় সংঘটিত যে কোনো 2 ধরনের ভুলের নাম লেখো। মানে আমরা যখন প্রোগ্রাম লিখি না, মানে এইচটিএমএল এই যে কোড টোড লিখি, তখন কোন ধরনের ভুল হয়? প্রোগ্রাম রচনার সময় সংঘটিত যে কোনো 2 ধরনের ভুলের নাম, একটা ডেটা ভুল, একটা যুক্তিগত ভুল। ডেটা ভুল কি, মানে তুমি কোনো ভুল ডেটা ইনপুট দিছো মানে প্রোগ্রামে। আরেকটা হতে পারে যুক্তিগত ভুল, মানে প্রোগ্রামে তো আমাদের বিভিন্ন ওই যে লজিক ফাংশন করতে হয়, মানে অ্যাপ্লাই করতে হয়, এই লজিক ফাংশন তুমি ভুল অ্যাপ্লাই করছো, এমন ধরনের ভুল হতে পারে। আরেকটা ভুল হতে পারে তুমি যে ডেটা ইনপুট করছো ওই ফাংশনের মধ্যে, ভ্যালু যে ইনপুট করো এই ভ্যালুতে ভুল হতে পারে। এই 2 ধরনের ভুল সাধারণত হতে পারে। আচ্ছা, টেক্সট বইয়ে আছে এগুলা, ঠিক আছে, টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। ন্যারো ব্যান্ড কি? আচ্ছা, ব্রড ভয়েস, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, মানে 3 ধরনের ব্যান্ড উইথ। দেখবো স্লাইডে এটা ডিরেক্টলি দেওয়া আছে এগুলা, ঠিক আছে, এগুলো তুমি স্লাইডে ডিরেক্টলি পেয়ে যাবে। ন্যারো ব্যান্ড কাকে বলে? সাধারণত যদি ইন্টারনেটের স্পিড 45 থেকে 300 বিপিএস এর মধ্যে হয় তাহলে সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। তাহলে দেখো, কঠিন কিছু না। তুমি যদি মনে করো যে আমি 10-এ 10 পাবো না রিটেনে, তারপরে 8-8-16, মানে ইকোনমিক্স এবং আইসিটিতে 8-8-16 অ্যাটলিস্ট তোলা যায়, অ্যাটলিস্ট তোলা যায়। এবং তুমি যদি 16 উঠাইতে পারো, বাংলা ইংলিশ আমি ধরলাম তুমি আরো কম পাইলা, তুমি 6-6-12 পাইলা, হ্যাঁ 12-র বেশি পাবা তুমি মাস্ট, আমি ধরলাম তুমি 12 পাইলা, তা তো 28, রিটেনে 28 বা 30 এগুলো খারাপ মার্ক না। ওইদিকে তুমি যদি 50 রাখতে পারো, এমসিকিউতে 80, 80 পাইলে ভাই তুমি চান্স পাবা। তুমি যদি 80 ক্রস করতে পারো তাহলে তুমি চান্স পাবা, যদি জিপিএ তে সমস্যা না থাকে, ঠিক আছে, জিপিএ তে যে 3-4 মার্ক কম থাকে তাহলে তো সমস্যা। তো তুমি দেখো যে 80 তুমি তুলতে পারবা, এবং 80 তুলতে পারলে তুমি চান্স পাবা সি ইউনিটে, এটা তুমি ধরে রাখো। ওকে, দশমিক সংখ্যা 990, হ্যাঁ এটা ডেসিমেল সংখ্যা 990, এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করো। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা 990 না, এটা খুব সম্ভবত এখানে টাইপ মিস্টেক হয়েছে। আমি অরিজিনাল কোশ্চেনটা একটু দেখি। এটা 990 না, এটা অন্য কোনো সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে সাথে একটা শূন্য হবে, বুঝছো, সাথে একটা শূন্য হবে। এটা হচ্ছে 9990, সরি সাথে শূন্য না, মানে একটা 9 অ্যাড হবে। এটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। কি দিয়ে ভাগ করতে হয়? অক্টালের বেস দিয়ে ভাগ করতে হয়, তাই না? আচ্ছা, এখন ক্যালকুলেটর লাগবে, আমরা একটু ক্যালকুলেটরে এটা ভাগ করে নিই। 8 দিয়ে তুমি যদি হচ্ছে 9990 কে ভাগ করার চেষ্টা করো, তাহলে এটা কতবার যায়? আচ্ছা, 1248 বার দেওয়া যাচ্ছে। 1248 বার দিলে 6 হচ্ছে ভাগশেষ থাকতেছে, কারণ 9984 হচ্ছে, মানে এটা দিয়ে গুণ করলে 1248 দিয়ে গুণ করলে 9984 হলো ক্যালকুলেটারে, তার মানে 6 ভাগশেষ থাকতেছে। এবার তোমাকে কি করতে হবে? এটাকে আবারও 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1248-কে 8 দিয়ে ভাগ করি, 1248 ভাগ 8। আচ্ছা, এটা পরিপূর্ণ ভাগ যাচ্ছে, মানে 156 বার যাচ্ছে। 156 দিয়ে 8কে গুণ করলে 1248 হচ্ছে, মানে কোনো ভাগশেষ থাকতেছে না, তাহলে এখানে শূন্য। আচ্ছা, এটাকে আবারও আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব, তুমি দ্রুত করে ফেলবা পরীক্ষার সময়, ঠিক আছে। আচ্ছা, 8 দিয়ে 156-কে ভাগ করি, 156 ভাগ 8, ওকে। আচ্ছা, তো 152 হচ্ছে 11 যদি ভাগফল নিই। আচ্ছা, তার মানে 11 তুমি যদি নাও, 11 বার যদি যায় তাহলে হচ্ছে 152, তার মানে 4 থাকবে তোমার এখানে ভাগশেষ। আচ্ছা, এবার তুমি যদি এটাকে আবারও 8 দিয়ে ভাগ দাও, 11কে 8 দিয়ে ভাগ করলে সর্বোচ্চ একবার বিভাজন করা যাবে, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 3, কারণ 8কে 8 আর হচ্ছে এখানে আছে 11, মানে ভাগশেষ 3 থাকবে। আচ্ছা, এটাকে তুমি যদি আবারও 8 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে তো আরো একবারও দেওয়া সম্ভব না, তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। আচ্ছা, যত নিচের সংখ্যা সেটাকে কি বলা হয়? নিচের সংখ্যাকে কি বলা হয়? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর উপরের সংখ্যা কি বলা হয়? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে কি তোমার নিচ থেকে উপরের দিকে নিতে হয় না? তাহলে 1 3 4 0 6, এটাই হচ্ছে তোমার
অক্টাল সংখ্যা। তো তুমি চাইলে যে এই এয়ার সংখ্যাগুলোকে, ঠিক আছে, তুমি একটু বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করে তুমি হচ্ছে প্রিপারেশনটা এমন রাখবা যাতে হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে তোমার হচ্ছে পরীক্ষার সময় খুব বেশি টেনশনে না পড়তে হয়, ঠিক আছে। এটা যাতে পরীক্ষার সময় খুবই দ্রুত সময় উত্তর করা যায়, এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো দেখো এই ধরনের একটা কোশ্চেন, ছোট কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে, ছোট কোশ্চেন গুলো তুমি আশা করি উত্তর করতে পারবা। ক্যালকুলেটর নিতে পারবো না? ক্যালকুলেটর নিতে পারবা না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোনো ক্যালকুলেটর এলাও করা যায় হয় না। ওয়েবসাইটে ফটো সংযুক্ত করার জন্য এইচটিএমএল ট্যাগ লেখো। তার মানে এইচটিএমএল এর প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিছে। এটা তো সি ইউনিট ভাইয়া, ম্যাথমেটিক্স তো একটু তোমাকে জানতেই হবে, তাই না? দেখো খুব বেশি কঠিন না। ফটো অ্যাড করার জন্য তোমাকে তো প্রথমে এই যে ট্যাগের সাইন দিতেই হবে, সেটা দিলা। আইএমজি অর্থাৎ ইমেজ, এসআরসি সার্চ অর্থাৎ তুমি ইমেজ সার্চ দিবা কি, এই ইমেজটা তুমি অ্যাড করবা, ইমেজ ডট জেপিইজি। এই ইমেজটা তুমি অ্যাড করতে যাচ্ছ, এটা ইনভার্টেড কমার মধ্যে হবে কারণ এটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তারপর ইমেজ সাইজ উইথ 300, মানে 300 সাইজের, মানে হচ্ছে উইথ মানে এটা কতটুকু চওড়া আর কি, মানে প্রশস্ততা বোঝায় আর কি। ওকে, নিয়ে শেষে তুমি একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিবা, শেষ। তার মানে কি, এইসব ছোট ছোট প্রোগ্রামিং গুলো কিন্তু সহজে সবাই পারে, এইচটিএমএল এইসব কোড লেখাগুলো, ট্যাগ লেখাগুলো সবাই মোটামুটি পারে, এমন সহজগুলো দিবে। এমন ছবি সেট করা বা কোনো টেবিল সেট করা, হ্যাঁ, বা বডি সেকশনে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এইসব বিষয়গুলো আসবে, তোমার খুব বেশি জটিল বিষয়গুলো আসবে না। ওকে, বাংলা কিবোর্ডে আস্কি কোড ছাড়া অন্য কোড প্রয়োজন হয়, এমন কোশ্চেন করছে। আচ্ছা, বা অন্য কি কোড প্রয়োজন হয় এভাবে দিতে পারতো। আচ্ছা, বাংলা কিবোর্ডে আস্কি কোড ছাড়া ইউনিকোড প্রয়োজন পৃথিবীর সকল ভাষা, বর্ণ, সংখ্যা, চিহ্নসম ডিজিটাল ডিভাইসে। এটা হচ্ছে বর্ণনা, ঠিক আছে, স্পেলিং ভুল গেছে একটু, বর্ণনা করার জন্য। আচ্ছা, এখানটা দাঁড়ি হবে, এই কারণে একটু সেন্টেন্সটা অন্যরকম মনে হচ্ছে। দেখো, বাংলা কিবোর্ডে আস্কি কোড ছাড়া ইউনিকোড প্রয়োজন পৃথিবীর সকল ভাষা, বর্ণ, সংখ্যা, চিহ্নসম ডিজিটাল ডিভাইসে বর্ণনা করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। এটা দেখবা আমাদের হচ্ছে স্লাইডে পাবা, ডাইজেস্টে পাবা, আইসিটি বই সব জায়গাতে পাবা যে ইউনিকোডে পৃথিবীর সব ভাষা আছে। ইউনিকোড মানে হচ্ছে ভাষার জন্য, ঠিক আছে। আচ্ছা, আস্কি কোড 4 বিটের, বাংলা কিবোর্ড 16 বিটের প্রয়োজন, তাই ইউনিকোড এর প্রয়োজন হয়। আচ্ছা, তার মানে তুমি যদি এতটুকু নাও লেখো, এতটুকু তুমি যদি নাও লেখো, জাস্ট এতটুকু লেখো, তুমি 1 মার্ক পেয়ে যাবে, কারণ এটা তো তোমার 1 মার্কের কোশ্চেন। বা তুমি যদি মনে করো শুধু এতটুকু লিখবা, তাও তোমাকে মার্ক দিয়ে দিবে, মানে তোমাকে জাস্ট সংক্ষিপ্ত কোশ্চেন জিজ্ঞাসা করছে, এভাবে তুমি উত্তর করতে পারবা। হ্যাঁ, 300 পিক্সেল, ইয়েস, ওইটা হচ্ছে পিক্সেলের সাইজ। মানে এটা দেখবা যে হাইট উইথ দুইটাও দেওয়া যায়। আবার এখানে জাস্ট সংক্ষেপে উত্তর দিয়ে দিয়েছি যে এত বেশি তোমার উত্তর লিখতে হবে না, তুমি জাস্ট ফটো ইনসার্ট করার বিষয়টা হলেই হচ্ছে, এমন। ওকে, ফরেন কি বলতে কি বোঝায়? দেখো একটু বড় করে লিখে দিছি, কারণ এগুলো ডেসক্রিপটিভ, তো তুমি হচ্ছে এর ভিতর থেকে নিজের মতো করে সাইজ করে লিখতে পারবা, মানে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। ফরেন কি হলো একটি ডাটাবেস কনসেপ্ট যা রিলেশনাল ডাটাবেজে ব্যবহৃত হয়। আচ্ছা, তুমি যদি জাস্ট এতটুকু লেখো তাইলেই উত্তর হয়ে গেছে। ফরেন কি ডেটাবেস কনসেপ্ট যা রিলেশনাল ডাটাবেজে ব্যবহৃত হয়, জাস্ট এতটুকু লিখলেই তুমি মার্ক পাবা। আর তুমি যদি অ্যাডিশনাল লেখো, এটি একটি ফিল্ড বা অ্যাট্রিবিউট যা একটি টেবিলের প্রাইমারি কি এর সাথে যুক্ত হয় আর সংযুক্ত হয়। ফরেন কি এর মাধ্যমে একটি টেবিলের রেকর্ড অন্য টেবিলের রেকর্ডের সাথে সংযুক্ত হয়, এটি সাধারণ সংযোগ বা সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে ডেসক্রিপশন। তুমি যদি মনে করো যে আমি এই লাইনটা লিখলাম, পরে এখান থেকে একটা বা দুইটা তথ্য দিলাম, দিতে পারো। যদি এই লাইন শুধু লিখতে চাও লিখতে পারো, মানে এভাবে যদি কোশ্চেন আসে তুমি বিভিন্ন ওয়েতে উত্তর করতে পারো। তুমি যদি মনে করো যে আমি 1 লাইন উত্তর করে দিব, ইটস আপ টু ইউ। যদি মনে করো না আরেকটা তথ্য দিব, দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যারা প্রোগ্রামিং পড়েছো চ্যাপ্টারটা, তোমরা জানো যে হোয়াইল এবং ডু হোয়াইল এর মধ্যে পার্থক্য কি। যে হোয়াইল কি করে, হোয়াইল যেটা করে যে প্রথমে কন্ডিশন চেক করে, তারপর স্টেটমেন্ট এক্সিকিউট করবে, হবে হবে এটা। মানে তোমার হচ্ছে যখন লুপে কোনো হচ্ছে এক্সিকিউশন থাকে, তখন কি হয়, সে আগে কন্ডিশন চেক করে তারপর এক্সিকিউট করে। আর ডু হোয়াইল লুপে কি হয়, সে প্রথমে আগে একবার এক্সিকিউট করবে, তারপর সে হচ্ছে কন্ডিশন চেক করবে, আবার এক্সিকিউট করবে। তার মানে যদি কন্ডিশন মিথ্যাও হয়, তার মানে কি আগে প্রথমে একবার অ্যাটলিস্ট এক্সিকিউট হয়ে যাবে ডু হোয়াইলে, ঠিক আছে। আর হোয়াইলে কি হয়, যদি হচ্ছে তোমার কন্ডিশন ভুল হয়, সে একবার এক্সিকিউট করে না, বিষয়টা হচ্ছে এমন। তো এইসব বিষয় একটু কঠিন লাগতে পারে, প্রোগ্রামিং চ্যাপ্টার অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট তুমি জাস্ট প্রোগ্রামিং এর এসব শর্ট কোশ্চেন গুলো একটু পড়ে নাও।
প্রোগ্রামিং চ্যাপ্টারে শর্ট কোশ্চেনগুলো একটু পড়ে নাও, তাহলে দেখবা যে হয়ে গেছে। মানে তোমার এখন পুরো প্রোগ্রামিং চ্যাপ্টার না পড়লেও হবে, শর্ট কোশ্চেনগুলো ইজি হয়, ঠিক আছে। আচ্ছা, মাল্টিমোড অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়? আচ্ছা, অপটিক্যাল ফাইবার সাধারণত হচ্ছে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ে ফেলেছি অপটিক্যাল ফাইবার। মাল্টিমোড অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের অপটিক্যাল ফাইবার যা বেশিরভাগই স্বল্প দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেমন একটি বিল্ডিং বা ক্যাম্পাসে মাল্টিমোড লিঙ্কগুলি 800 GB/s পর্যন্ত ডেটা হারের জন্য ব্যবহার করা যেতে পারে। তার মানে তোমার হচ্ছে আহ, স্বল্প দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় যে ধরনের অপটিক্যাল ফাইবার কেবলগুলো, এগুলো হচ্ছে মাল্টিমোড অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর এখানে দেওয়া আছে, RFID এর পূর্ণরূপ কি? আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে আইডি দুইটাই হচ্ছে আহ এই আইডি মানে আইডেন্টিফিকেশন, আর RF হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমরা যে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার পড়েছি, সেকেন্ড চ্যাপ্টারের সাথে কানেক্টেড এটা, সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে RFID এই সম্পর্কে দেখবা। এটা সমস্যা হচ্ছে কি, এগুলো একটা ইউনিক তথ্য যে তোমার সব বইতে নাও পাইতে পারো, বাট আইসিটির বেসিক তথ্য এগুলা। তো দেখো RFID এই বছর আসছে, তো বা গত বছর আসছে, তো এই বছর তো আর এটা আসবে না। এই বছর তোমাকে অন্য একটা দিতে পারে, তোমাকে যদি বলে যে হচ্ছে WLAN এর পূর্ণরূপ কি, হ্যাঁ, তো তোমাকে তো তখন সেটা উত্তর করতে হবে। বা তোমাকে যদি বলে যে আহ উম এই আইসিটিতে দেখবা সেকেন্ড চ্যাপ্টারে খুব বেশি পূর্ণরূপ আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে, তো তোমাকে তো এইগুলো একটু দেখে রাখতে হবে, তাহলে দেখবা যে তুমি পেরে যাবা। আচ্ছা, 10 নম্বরে বলতেছে শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতির দুটি উদাহরণ লেখো। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি দুইটা উদাহরণ লেখো। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক মানে তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যে বায়োমেট্রিক ব্যবহার করা হয়, সেটা হতে পারে এই যে মুখমণ্ডল, মানে ওই যে ফেস রিকগনিশন, হতে পারে যে আইরিস রিকগনিশন, হতে পারে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, তারপরে হতে পারে আর কি ফেসের সাধারণত এইগুলাই। তাছাড়া যে সিগনেচার ভেরিফিকেশন, এগুলো তো মানে ইয়া না, শরীরবৃত্তীয় না, এগুলো আলাদা। বা শরীরবৃত্তের মধ্যে এমন 4টা 5টা আছে, তুমি যে কোনো দুইটা লিখে দিবা তাইলেই হবে। তাহলে দেখো এইখানে এইখানে যে কোশ্চেন গুলো তুমি দেখলা, এর জন্য তোমাকে কিন্তু প্রচুর লেখাপড়া করতে হবে তা না। জাস্ট একবার ইমাজিন করো, তুমি যদি এই 3-4 দিন ভালো মতো পড়তে পারো, এই 3-4 দিন ভালো মতো পড়ে তুমি 80 মার্ক তুলতে পারবা। 80 মার্ক তোলা পসিবল। আমি ধরলাম রিটেনে তুমি এখানে জিকে পার্টে 20 পাইলা না, 18 অ্যাটলিস্ট পাবা। তুমি দেখো যে আইসিটি এবং ইকোনমিক্স যে কোশ্চেন গুলো হলো, এখানে সর্বোচ্চ 1-2টা কোশ্চেন থাকতে পারে যেটা তুমি পারো না, বাকি সব কিছু তুমি পারবা। আবার তো তোমার সামনে 3-4 দিন সময় আছে, তুমি লেখাপড়া করো এই 3-4 দিনে। আর জিকে যে পার্টটা দেখলা, জিকে পার্টও দেখো যে 1-2টার বেশি কোশ্চেন ভুল হওয়ার সুযোগ নাই, সর্বোচ্চ 1-2টা ভুল হতে পারে। বাংলা ইংলিশ সহজ হবে, বি ইউনিটের মতো কঠিন হবে না, তার মানে এইখানেও তোমার একটু বেশি মার্ক ক্যারি করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে জিজ্ঞাসা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করো, আমি একটু ফেসবুকে দেখি, যারা ফেসবুকে যুক্ত আছে তাদের সাথে কোনো কথাই হয়নি। যারা ফেসবুকে যুক্ত আছো তোমরা চাইলে কোনো কমেন্ট করতে পারো। আচ্ছা, ফেসবুকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা নাই, সবাই শুধু উত্তর করেছে, বিভিন্ন কোশ্চেনের উত্তর দিয়েছে। আহ আমরা অপেক্ষা করব, তোমরা চাইলে কিছুক্ষণ পরে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা জুমে যারা যুক্ত আছে তাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নিব। আচ্ছা, জুমে যারা যুক্ত আছো কারো কোনো কোশ্চেন আছে সিউনিটের পরীক্ষা নিয়ে? কারো কোনো কোশ্চেন নাই? মানে বুঝতে পারতেছো তো তোমরা যে সিউনিটের জন্য কি পড়তে হবে আর কেমন কোশ্চেন হবে? আমি বলি যে 80 মার্ক তোলা পসিবল, এখন তোমরা 80 মার্কের টার্গেট নিয়ে লেখাপড়াটা শুরু করো। 80 মার্ক ইজ ভেরি মাচ পসিবল। কি বোঝা গেছে? এখানে দেখো যে স্টুডেন্ট সংখ্যা কম, তার কারণে যে বি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, এ এবং সি তে খুব কম স্টুডেন্ট পরীক্ষা দিবে। এবং আগামীকাল আমরা চেষ্টা করব যে হচ্ছে এই ইউনিটের জন্য ক্লাস নেওয়ার, এবং তারপরেই তোমাদের তো এই জগন্নাথের প্লাস জাহাঙ্গীরনগরের পরীক্ষা খুবই সামনে, জগন্নাথ জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস হবে। আহ মানে এটা তো এই উইকে না, নেক্সট উইকে জগন্নাথ জাহাঙ্গীরনগরে ক্লাস হবে, আর এই উইকে তোমার হচ্ছে এই ইউনিটের জন্য আরেকটা ক্লাস হবে। আচ্ছা, তো তোমার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব, এবং আমরা আমি আশাবাদী যে তোমরা এখানে ভালো করতে পারবে, এখানে ভালো করা সম্ভব। এবং তোমরা যদি দেখো যে গত বছরও আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা এখানে খুব ভালো করেছিল, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে পজিশন ছিল। তো এইসব বিষয়গুলো তোমাদের দ্বারাও আমরা প্রত্যাশা করি যে তোমরা এটা পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোমাদেরকে।
এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই স্লাইডটা দেখে তোমরা কোশ্চেন গুলো আরেকবার অ্যানালাইসিস করতে পারো। নিয়ে যেভাবে বললাম সেভাবে তোমরা লেখাপড়া চালিয়ে যাও, আশা করি ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।